উত্তম কুমারকে ওই ছবিতে সাইন করা হয়েছিল। এবার উত্তম কুমার 5 মিনিট লেট করে ফ্লোরে ঢুকেছে। তখনকার দিনে এরা এত তাদের সময়ের ছিল, উত্তম কুমারকে বের করে দিলেন। তখন অবশ্য উত্তম কুমার বের করে দিলেন, করে ওনাকে বাদ দিয়ে দিলেন, দিয়ে প্রশান্ত কুমারকে এই ছবিতে আনলেন 5 মিনিট লেট করার জন্য বার করে দিলেন। সকালবেলায় তো সুপ্রিয়া দেবী আর উত্তম কুমার দুজনে বেরিয়েছেন ভোরবেলায়। সুপ্রিয়া দেবী তখন দেখছেন যে ওই তখনকার দিনে খবরের কাগজের ওপরে কালি দিয়ে সব পোস্টার লেখা হতো, তো তাতে লেখা হচ্ছে উত্তম কুমার চোর বলে ওখানে পোস্টার মেরে দিয়েছে। যেদিনকে বিয়ে সেদিনকে আমি যথারীতি ধুতি পাঞ্জাবি শাল টাল পরে করে আমি সোমার বিয়ের পিড়িও ঘুরিয়েছিলাম। কোন ওই অবস্থায় উত্তম কুমার ধুতি আর অঙ্গবস্ত্র পরে সম্প্রদান করছে। আপনি ভাবুন যে একটা কন্যা সম্প্রদান করছে, সেই অবস্থায় সুব্রত মুখার্জিকে বলছেন যে সাধনের চাকরিটা কি হল। উত্তম কুমার ওই আপনার একটা অঙ্গবস্ত্র পরে আর ধুতি পরে সামনে দাঁড়িয়ে আছে। আমি গেট খুলতে দেখছি সাক্ষাৎ নারায়ণ। সে দৃশ্য এখনও আমি ভুলতে পারি না, যে আমার এই মানসপটে এখনও আমার চোখ বুঝলেই মনে হয় সেই উত্তম কুমারের সেই চেহারাটা আমি দেখছি। তারপর দেখছি উত্তম কুমার পাঞ্জাবি পাজামা পরে আমাকে দেখে বলছে, কি ব্যাপার সাধন? দাদা আজকে তো যেতে হবে ওই নেতৃত্ব স্টেডিয়ামে প্রোগ্রাম। আমার মুখের দিকে তাই, তা ঠিক আছে চলো। আমি শুধু উত্তম কুমারকে বলেছি, দাদা পাঞ্জাবি পাজামা পরে যাবেন, ধুতি পরলে ভালো হতো আর কি। আমার মুখের থেকে তাকিয়ে বলছো যখন উনি ছড়িছি মুলাকাত ছবিটা করলেন, সেই সময় প্রচুর টাকা উনি ইন্টারেস্টে নিয়েছিলেন। তো সেই ইন্টারেস্টের টাকা মেটাতে গিয়ে এইসব শেয়ার টেয়ারগুলো জলের দরে বহু মানুষ লিখিয়ে নিয়েছে। সত্যজিৎ রায় আরও মানে অনুমান করতে পারেনি। সত্যজিৎ রায়ের ওই যে হাওড়া স্টেশনে একটা শট ছিল, এটা উত্তম কুমার আসছে, তখন সেখানে বিশাল ভিড় এবং মারপিট, ক্যামেরা ভেঙে দিয়েছে। উত্তম কুমার অন দ্য ওয়ে যখন আসছেন তখন খবর পেলেন যে ওই অবস্থা, উত্তম কুমার ওখান থেকে ব্যাক আউট করে চলে। পোস্টারে আগে সুচিত্রা সেন, পরে উত্তম কুমার, এবং তারপরে যে পোস্টার আবার চেঞ্জ হয়ে উত্তম সুচিত্রা। এটা বড় বেদনাদায়ক একটা শিল্পীর কাছে, সেটা খুব দুঃখের এবং কষ্টের। সেই কষ্টটাও ফিরতেছে না, হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত বহন করে যেতে হয়েছে তাকে। এই গল্পটা একটু বলবেন? মানে অ্যাকচুয়ালি মানে এবং ওটা যে শোনা যায় যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের সেই সময় একটা টাসেলে চলেছিল, মানে অভিনেত্রী সংসদ বনাম শিল্পী সংসদ। নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়, বা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার একজন এমন অতিথি যিনি বোধহয় কয়েকটা প্রজন্ম ধরে বাংলার এই যে চলচ্চিত্র জগৎ, যাকে নিয়ে এত আলোচনা, এত রকম বিতর্ক, অনেক রকম গর্বও রয়েছে অনেক কিছু, কিন্তু এই যে প্রায় 5টা দশক ধরে তিনি বাংলার চলচ্চিত্র জগৎকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। তিনি এই মুহূর্তে শিল্পী সংসদ, তার সাধারণ সচিব, এবং আপনারা সবাই জানেন যে শিল্পী সংসদকে তৈরি করেছিলেন স্বয়ং উত্তম কুমার। তো উত্তম কুমারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তো রয়েছেই, তার সঙ্গে বহু শিল্পীকে তিনি খুব কাছ থেকে দেখেছেন। আর এবছরটা তো খুব স্পেশাল, কারণ হচ্ছে উত্তম কুমার এবারের জন্ম শতবর্ষ। আর সেই কারণেই অনেক কিছু নিয়ে আলোচনা করতে আমার অতিথি আজকে সাধন বাগচি, শিল্পী সংসদের সচিব তিনি, সাধন বাগচি। সাধন বাগচিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত সাধনদা, আপনি এসেছেন বলে। এবছরটা খুব স্পেশাল তো শিল্পী সংসদের জন্য। একদমই ঠিক, তার কারণ উত্তম কুমারের শতবর্ষ আসছে 3রা সেপ্টেম্বর। 1926 সালে মহানায়কের জন্ম হয়েছিল, সেই কারণে এবারে 2026 সালে 3 সেপ্টেম্বর শতবর্ষ পড়ছে আর কি। সেইখান থেকে 1 বছর কন্টিনিউ হবে মহানায়কের শতবর্ষ উদযাপন আর কি। আচ্ছা, তো কী ভাবছেন আপনারা, কী করবেন? আমাদের ভাবনার মধ্যে যেটা রয়েছে, আমরা ওই মহানায়কের যে উনি তো 1980 সালে মারা গেছেন,
প্রয়াত হয়েছেন। তো আমরা একটা চলচ্চিত্র উৎসব ওর সম্মানে আমরা করে থাকি, সেটা উত্তম চলচ্চিত্র উৎসব বলে খ্যাত। এবং এই চলচ্চিত্র উৎসবের মাধ্যম দিয়ে আমরা যে অর্থ সংগ্রহ, সেই অর্থ সংগ্রহ করে, আপনারা হয়তো টালিগঞ্জে যে উত্তম কুমারের মূর্তিটা দেখেছেন, হ্যাঁ, সেই মূর্তিটা ওই চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে যে অর্থ এসছে, সেই অর্থ দিয়ে এই মূর্তিটা বানানো হয়েছে, আচ্ছা, বা বসানো হয়েছে। আচ্ছা, এই একটা। হ্যাঁ, এবং পরবর্তীকালে সেই অর্থ আমাদের দুস্থ শিল্পীদের আমাদের প্রতি মাসে একটা বেনেভোলেন্ট ফান্ড আছে, যেখান থেকে প্রতি মাসে একদম উত্তম কুমারের সময় থেকেই শুরু হয়েছিল। একদম ওই শুরু হয়েছিল। বনপলাশির পদাবলী ছবি যখন মুক্তি পেল, তারপর থেকেই এই বেনেভোলেন্ট ফান্ডটা সক্রিয় হয়ে গেল। তো আমরা চলচ্চিত্র উৎসবটা করছি এই 24শে জুলাই থেকে। আমাদের ইচ্ছে যে 15 দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবটা নন্দনে করার, এবং 3রা সেপ্টেম্বর যেটা, সেটা রবীন্দ্র সদনে তার জন্মদিন পালন করা, 100 বছর শতবর্ষ পালন, জন্মদিনটা পালন করব এটি আছে। এবং সারা বছর ধরে প্রায় 100টা অনুষ্ঠান করার আমাদের পরিকল্পনা আছে। অলরেডি আমরা 2টো অনুষ্ঠান করেও ফেলেছি। আচ্ছা, একটা হরিদেবপুরে অজয় সংহতি বলে একটা ক্লাব আছে, খুব বিখ্যাত ক্লাব। ওরা একটা মহানায়কের প্রাক শতবর্ষকে স্মরণ করে একটা অনুষ্ঠান, 3 দিনের একটা অনুষ্ঠান করেছিল ফেব্রুয়ারি 28, 29, 30 তারিখে। তো সেই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছিলাম। খুব 6টা ছবি দেখানো হয়েছিল। আচ্ছা, এবং মহানায়ক সম্বন্ধে আলোচনা হয়েছিল, তাতে মাধবীদি এসেছিলেন। এবং আর একটা অনুষ্ঠানও হয়েছিল, সেটা ওই মৌলালী যুবকেন্দ্রে, এটা 5 শতবর্ষকে স্মরণ করে। আচ্ছা, সেটাও কি উত্তম কুমারের স্মরণ? একদম উত্তম কুমারকে স্মরণ করে, উত্তম কুমারের কাজ এবং তাকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান দুটো হয়। এবং সামনে অসংখ্য অনুষ্ঠান বিভিন্ন জায়গায় আমরা করবার। আমরা যেমন সারা পশ্চিমবঙ্গে ধরুন কোচবিহারের মতো জায়গা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, নদিয়ার, রানাঘাট, এই নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা এই অনুষ্ঠানটা ছড়িয়ে দেব। এবং এর বাইরেও আমরা চেষ্টা করছি যাতে বম্বেতে এই অনুষ্ঠানটা একটা বড় করে অনুষ্ঠান করা যায়, এবং সুদূর আমেরিকাতেও মহানায়কের শতবর্ষ পালন করা যায়। আচ্ছা, সেটা নিয়ে কথাবার্তা বলেছেন কারোর সঙ্গে, বা কে লিড করছে, মানে ব্যাপারটা কিভাবে? আমরা চেষ্টা করছি যেটা যেখানে যে অনুষ্ঠানটা করব, সেখানের কোনো সংগঠন যারা উত্তম অনুরাগী মানুষ, তারাই উদ্যোগ নেবে, তাদের সঙ্গে শিল্পী সংসদ অ্যাসোসিয়েটস হয়ে মহানায়কের জন্ম শতবর্ষ পালনের অনুষ্ঠানটা পরিচালিত হবে আর কি। আচ্ছা, এবং আমাদের উদ্দেশ্য থাকবে সবটাই দুস্থ শিল্পীদের সাহায্যার্থে, যা অর্থ আসে এর থেকে সেটা মহানায়ক যেটা চেয়েছিলেন আর কি, যে শিল্পীরা খুব আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে রয়েছে, এক সময় তো ছিল, কিন্তু এখন হয়তো সেই শিল্পীদের দেখতে পাওয়া যায় না। কিন্তু এখন বর্তমান যে অবস্থাটা রয়েছে, খুব বেড়েছে, দুরবস্থা বেড়েছে, খুবই বেড়েছে। আর শিল্পীরও সংখ্যা, সে অর্থে প্রফেশনাল আর্টিস্টদের সংখ্যাও খুব বেড়ে গেছে। এবং সেখানে লিমিটেড কাজের স্কোপ, তারপরে তো আরও অন্য, দেখুন লিমিটেড কাজের স্কোপ খুব স্বাভাবিক, কারণ মানে এই মুহূর্তে মানে আপনি বাংলায় যদি আপনি বিনোদনের চ্যানেল যেগুলো, এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো, সেগুলো হাতে গোনা আর কি। এই একটা জি বাংলা, একটা স্টার জলসা, একটা হচ্ছে এই সান বাংলা, এই 3টে চ্যানেল। অথচ যখন মানে ধরুন এর আগে আরও বেশ কয়েকটা চ্যানেল কলকাতায় বন্ধ হয়ে গেছে, ধরুন আপনি বলবো যে কালার্স বাংলা বন্ধ হয়ে গেছে, তার আগে মহুয়া বাংলা বলে একটি চ্যানেল হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেছে, সানন্দা টেলিভিশন এসেছিলো, বন্ধ হয়ে গেছে। এরা সবাই তো ধরুন একটা কিছু মানুষ তো তাদের স্বপ্ন নিয়ে এসেছিলো এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো বলে। এতগুলো সিরিয়াল হতো, একটা সময় আমি শুনেছি প্রায় 45টা বা 50টা কাছাকাছি সিরিয়াল হতো একসঙ্গে। এখন সেটা কমে দাঁড়িয়েছে বোধহয়, আমি শুনলাম সেদিনকে কত 33টা না কটায় কমে দাঁড়িয়েছে, তারও কম হবে এত। তো ফলে কি হয়, কাজ তো কমে গেছে, সত্যি মানুষের কাজ কমেছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা আপনি জানেন যে কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে, যে একটা সময় 100-র বেশি ফিল্ম বোধহয়
রেজিস্ট্রেশন হতো, এখন সেটা কমে গিয়ে 30টা এসে গিয়ে দাঁড়িয়েছে, 30টাতে দাঁড়িয়েছে। তো সেরকম একটা জায়গায় একটা মানে একদম রুগ্ন শিল্পের মতন করে মানে কোনো রকমে চলছে আর কি পুরো ইন্ডাস্ট্রিটা। না, আমি আপনাকে যে একটা জিনিস জিজ্ঞেস করবো যে এই যে আপনি বললেন যে শিল্পীদের আপনারা একটা আর্থিক সহায়তা করেন বা মানে এইটাই উদ্দেশ্য আর কি শিল্পী সংসদের, মানে উত্তম কুমার চলে যাওয়ার পর থেকেও এই কাজটা কি শিল্পী সংসদ করে আসছে বা এখনো করে? হ্যাঁ, এখনো করে। যার অনুদান, আমরা সাহায্য শব্দটা আগে প্রয়োগ করতাম না উত্তম কুমার থাকাকালীন, কারণ উত্তম কুমারের ইয়ে ছিল যে তুমি কাউকে টাকা দিয়ে বা সাহায্য করে বলতে পারবে না, তাহলে সেই সাহায্যটা ঠিক সম্মানের হয় না। ঠিক। তো সেই কারণে আমরা অনুদান শব্দটা ব্যবহার করতাম। সেই অনুদানটা মহানায়ক যখন শিল্পী সংসদ প্রতিষ্ঠা করলেন, তার ওয়ান অফ দি অবজেক্ট যে সেটা হচ্ছে এই তাদের পাশে দাঁড়ানো, যারা দুস্থ শিল্পী তাদের পাশে দাঁড়াতে হবে। তো সেই ব্রত নিয়েই উনি শুরু করলেন এবং সেই যে তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য থেকে এখনও আজকে 2026-এর তো জুন মাসেরও 1-2 তারিখে আমাদের যারা দুস্থ শিল্পী যাদেরকে অনুদান দিই তাদের বাড়িতেও টাকা পাঠিয়ে দিই বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই, বা অনেকে এসে আমাদের সংস্থা থেকে এসে টাকা নেয়। কত শিল্পী আপনারা এখনো অবধি অনুদান দেন? আমাদের এখানে এখনও 30 জন শিল্পী প্রতি মাসে এখান থেকে অনুদান পেয়ে থাকে আর কি। আচ্ছা, সেই টাকাটা আপনারা কীভাবে কালেক্ট করেন? মানে আমরা প্রত্যেক বছর আপনারা একটা উত্তম কুমারের জন্য জন্মদিনে একটা অনুষ্ঠান করেন, সেটা আমরা জানি। হ্যাঁ, আমাদের আপনারা জানেন বোধহয় আমাদের 3টে ছবি আছে। দুটো তো উত্তম কুমার থাকাকালীন, বনপলাশীর পদাবলীটা তো জানি, বনপলাশীর পদাবলী, পরে বোধহয় দুই পৃথিবী করেছিলেন, তারপরে দুই পৃথিবী, এবং মহানায়ক গত হওয়ার পরে আর একটা প্যারাবোলা স্যার, নারায়ণ সান্যালের গল্প প্যারাবোলা স্যার অবলম্বনে রুদ্রবীণা বলে একটা ছবি হয়েছিল। আচ্ছা, যেটা অনিল চট্টোপাধ্যায় মূল চরিত্রে ছিলেন। আচ্ছা, সেই ছবিটাও শিল্পী সংসদের। ওকে, হ্যাঁ, এটা চণ্ডীমাতা ফিল্মসের পরিবেশনা করেছিল। তো আমাদের এই 3টে ছবি মাধ্যম দিয়ে যে অর্থটা আসে, সেই অর্থ থেকে আমরা তার থেকে আমরা অনুদানটা দিয়ে এসেছি। প্লাস প্রতি বছর আমরা যে অনুষ্ঠানগুলো করি, সব অনুষ্ঠানই হচ্ছে প্রফেশনাল দৃষ্টিভঙ্গি দিয়ে অনুষ্ঠানটা করি। তো তার থেকে যে টিকিট বিক্রি হয় বা লভ্যাংশ যেটা, সেই টাকাটা থেকেও আমাদের ফান্ডটা তৈরি হয়। এবং এই করে এখনো পর্যন্ত প্রায় আমরা 1 কোটিরও উপর টাকা আমরা দুস্থ শিল্পীদের আমরা অনুদান দিতে পেরেছি, এবং তার লিস্ট আমার কাছে আছে। সেই যে মানে এটা শুরু হয়েছিল 1971 সাল থেকে। আচ্ছা, আজ পর্যন্ত যে 1971 সালের পরে আপনার বলতে আমাদের ইয়ে নেই, ঋত্বিক ঘটকের মতো মানুষ সেই যুগে 1000 টাকা, তিনি যখন চিকিৎসার খরচা 1000 টাকা, যেটা আজকের দিনে প্রায় কয়েক লক্ষ টাকার সমান। নিশ্চয়ই। তো তাকে দেয়া হয়েছে। বা ধরুন তখন উত্তমবাবু বেঁচে আছেন। হ্যাঁ, উত্তমবাবু বেঁচে। সুশীল মজুমদারের, উত্তমবাবু পাশে দাঁড়ালেন, হচ্ছে ঋত্বিক ঘটকের পাশে দাঁড়ালেন। হ্যাঁ, নিশ্চয়ই। এবং আপনার হয়তো জানবেন যে সুশীল মজুমদার কি বিখ্যাত পরিচালক, অভিনেতা, এবং তার স্ত্রী আরতি মজুমদার, উনিও কয়েকটা ছবির নায়িকা ছিলেন। সেই আরতি মজুমদার, সুশীল মজুমদার মৃত্যুর পরে আসল ব্যাপার হচ্ছে আগেকার দিনের যে শিল্পী বলুন আর পরিচালকই বলুন বা যাই হল, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবতেন না, তারা শিল্প সৃষ্টিতেই মেতে থাকতেন। এবং তার পরবর্তীত পরিস্থিতিতে তার ফ্যামিলির কী হবে বা কিভাবে তারা চলবে, তাদের তো প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস, পেনশন কিছুই নেই। তো এই একটা বিরাট একটা সংকট। আজকের দিনেও নেই আর কি, তাদের আজকের দিনেও নেই, কিন্তু আজকে অনেক অপশন হয়েছে। যেমন ধরুন আপনি একটা বাড়ি করেছেন, বাথরুমটা ওপেন করবেন, তাতে একটা শিল্পীকে দিয়ে আপনার বাথরুমটা ওপেন করলেন, তাতে তাকে 1 লক্ষ টাকা বা 50,000 টাকা কিছু একটা পেবেন। এইসব ব্যাপার পাওয়ার প্রাপ্তির ব্যাপার তো ছিল না। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে অনেক বেড়ে গেছে। একটা সোনার দোকান উদ্বোধন হবে, সেখানে আপনি উদ্বোধন করবেন, টাকা পাবেন। সেইগুলোর একটা বিরাট স্কোপ এখন এসে গেছে, যেটা আগের দিনে খুবই লিমিটেড। এবং তারপরেও বাংলা ছবির মার্কেট ছিল, তখন সিরিয়াল ছিল না, তখন যেটা ছিল প্রফেশনাল একটা স্টেজ ছিল, যেটা ধরুন বিশ্বরূপা, স্টার বা রংমহল, বা মিনার্ভা থিয়েটার, এইসব থিয়েটার ছিল। সেখানেও যারা প্রফেশনাল
ফিল্মের যারা অভিনেতা অভিনেত্রী ছিল তারাও সেখানে মাস মাইনার ভিত্তিতে অভিনয় করতো, সেই একটা অপশন ছিল। এটাই, এর বাইরে তখনও পেনশন গ্র্যাচুইটি, আমার বলছি নিরাপত্তাহীনতাটা এখনকার দিনের শিল্পীদেরও আছে আর কি, মানে সেটা আছে। তবে কি এখনকার যারা শিল্পী, আমার মনে হয় যেটা, না আমি কোনো মানে স্টারদের কথা বলছি না, না এমনি শিল্পী এখন 30টা ধরুন ছবি হয়, তো 30টা ছবিতে আপনার কত শিল্পী দরকার হয়? 600। এখানে তো এখন ইন্ডাস্ট্রিতে আমি জানি যে প্রায় অন্তত 15,000 বা 10,000, 12-15,000 শিল্পী রেজিস্টার। তো এরা কি করে? এরা হচ্ছে কখনো হয়তো গিয়ে ওই জমি চাষ করছে, তারপরে সিরিয়ালে নেমে যাচ্ছে। তো এই করে শিল্পী, এরা সব পার্ট টাইম শিল্পী অ্যাকচুয়ালি। তখনকার দিনে যারা শিল্পী তারা এই পার্ট টাইম শিল্পী ছিলেন না, তারা ফুল টাইম এই প্রফেশনাল এই চলচ্চিত্র বা ধরুন যাত্রা, যেটাও একটা মাস মাইনার ভিত্তিতে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করতে, বা প্রফেশনাল স্টেজ, এর বাইরে তাদের আর কোনো জায়গা বা কাজের পরিধি ছিল না। সেক্ষেত্রে সেই সময়ের যা শিল্পীরা যারা, তাদের ইনসিকিউরিটিটা অনেক বেশি ছিল। আর এখন তো আপনার কথাতেই তো 30টা বলছেন যে সিরিয়াল হয়, তো সেখানেও তো বেশি প্রচুর মানুষ, অন্তত 3,000 বা 4,000 মানুষ তার সঙ্গে যুক্ত রয়েছে বিভিন্ন সময়। তো এখন সেটা এখন ইনসিকিউর তো অবশ্যই আছে। তবে কি এরা সবাই ফুল টাইমার অভিনেতা বা অভিনেত্রী নন। সুযোগ পেলে হতেন, মানে সুযোগটা পান না আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সুযোগ মানে স্কোপ। এখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো এখন লিমিটেড জায়গায় এসে গেছে আর কি। ঠিক। সাধারণত একটা কথা জিজ্ঞেস করবো যে মানে আপনার সঙ্গে শিল্পী সংসদের যোগাযোগ কবে থেকে? মানে আমার সঙ্গে শিল্পী সংসদ শুরু হচ্ছে 68-এ শুরু হচ্ছে শিল্পী সংসদ। আমার সঙ্গে শিল্পীদের যোগাযোগ 73 থেকে। আচ্ছা, 73 সালে আমি ওই 73 সালে বিভূতি লাহা ডিরেক্টর ছিলেন। 53 বছর। হ্যাঁ, 53 বছর। স্বনামধন্য ডিরেক্টর বিভূতি লাহা, তিনি একটা ছবি করেছিলেন সেদিন দুজনে বলে। আচ্ছা, তো নিউ থিয়েটার্সে আমার এক বন্ধুর সঙ্গে গেলাম, যে ওখানে সিলেকশন হচ্ছিল যে নায়ক দেবরাজ রায়, তার কলেজ বন্ধু 4-5 জন, তার মধ্যে আমি সিলেক্টেড হয়ে গেছিলাম, হয়ে সেই ছবিতে অভিনয় করেছিলাম। সেখান থেকে আমার সঙ্গে একজনের আলাপ হয় এবং সে তখন বিশ্বরূপা থিয়েটারে অভিনয় করে। তো আমাকে তখন বিশ্বরূপা থিয়েটার নিয়ে যায়, তখন চৌরঙ্গী নাটক চলছে। সেই চৌরঙ্গী নাটকে তো আপনি জানেন যে বিখ্যাত 5 বছর ধরে নাটকটা হয়েছিল, এবং তাতে অভিনয় করেছিলেন বিকাশ রায়, তরুণ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, মঞ্জু দে, কণিকা মজুমদার, আরতি ভট্টাচার্য, মিস শেফালি, হ্যাঁ, প্রেমাংশু বসু, তারপর রবীন মজুমদার, প্রমোদ গঙ্গোপাধ্যায়, এসব বিখ্যাত সব অভিনেতা। তো তাদের সংস্পর্শে আসি, এবং ওখানে তখন আমাদের শিল্পী সংসদ গঠন হয়ে গেছে, এবং শিল্পী সংসদ গঠনের তার যে অবজেক্ট ছিল বা মেম্বার হওয়ার যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা ছিল যে তোমাকে প্রফেশনাল আর্টিস্ট হতে হবে। এই প্রফেশনাল আর্টিস্টের মাধ্যম হচ্ছে হয় তুমি চলচ্চিত্রে অভিনয়, না হলে তুমি যাত্রা, তুমি সিজনাল যাত্রা, ধরুন 6 মাস 8 মাস যাত্রা, সেখানে মাস মাইনার ভিত্তিতে অভিনেতা। প্রফেশনাল স্টেজেও আমরা মাস মাইনার ভিত্তিতে অভিনেতা হিসেবে এখানে করি। তো এই কোটা মাধ্যমের যারা অভিনেতা অভিনেত্রী বা ধরুন প্রফেশনাল গায়ক যারা, সকল আপনার শ্যামল মিত্র বা সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, বনশ্রী সেনগুপ্ত, এরা যে প্রফেশনালি গান করতো, পয়সার বিনিময়ে গান করতো, তার যে মাধ্যম, তারা এর মধ্যে যুক্ত ছিল। অল ইন্ডিয়া রেডিওতে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় স্টাফ আর্টিস্ট ছিলেন, তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, তো এইভাবে প্রফেশনাল শিল্পীদের অ্যাসোসিয়েশন। তা আমাকে তরুণ কুমার এবং বিকাশ রায় আমাকে শিল্পী সংসদে ওনার মেম্বারে প্রপোজড ও সেকেন্ড করলেন, করে শিল্পী সংসদে গেলে তখন অর্ধেন্দু মুখার্জি শিল্পী সংসদের সেক্রেটারি। আচ্ছা, তার কালাচাঁদ দা তার ডাক নাম ছিল। আচ্ছা, তাকে পাঠালেন। সে বিরাট ব্যক্তিত্ব উনি, একাধারে প্রডিউসার, একাধারে ডিরেক্টর, একাধারে অভিনেতা। তার আরও 2 ভাই ছিল, এক দীপক মুখার্জি, ভিলেন তখনকার দিনে, আর একটা ভাই পিনাকি মুখার্জি। আপনি যদি মানে বলে দেন কোন ক্যারেক্টারগুলো, একটু বয়স সিনেমার নাম ধরে। আপনি যদি হারানো সুর ছবি দেখে থাকেন, তাহলে সুচিত্রা সেনের ভাইয়ের যে পাঠ করেছিল
যে ওই ঘন ঘন চুরুট টানতো আর দিদি দিদি বলে সঙ্গে প্ল্যান করতো, সেই হচ্ছে দীপক মুখার্জি। আচ্ছা, তার অসংখ্য ছবি আছে আগেকার দিনে, কিন্তু খুব আনফর্চুনেট যে উনি ক্যান্সারে মারা গেছেন খুব অল্প বয়সে। ওকে। হ্যাঁ, এবং অর্ধেন্দ্র মুখার্জি আর এক ভাই, খুড়তো ভাই পিনাকি মুখোপাধ্যায়, যিনি চলচ্চিত্র পরিচালক এবং সমস্ত ছবিতে একটা করে অভিনয় করতেন। আচ্ছা, পিনাকি কোন সিনেমা? উনি পিনাকিদার ছবি প্রতিশ্রুতি ছবি, যে ছবিতে আমিও অভিনয় করেছি। আচ্ছা, তারপরে ঢুলি ছবি, ঢুলি বিখ্যাত ছবি। হ্যাঁ, তারপরে চৌরঙ্গি, হ্যাঁ, সেই সব ছবি বিখ্যাত ছবি। তার আরও অনেক ছবি, সুজাতা বলে একটি ছবি যেটা অপর্ণা সেন, যেটা হিন্দিতে আপনার হয়েছিল, নূতন পাঠ করেছিল, বোবা মেয়ের একটা স্টোরির ওপর সুজাতা, তখনকার দিনে হিট করেছিল এইসব ছবি। তো সে বিখ্যাত পরিচালক পিনাকি মুখার্জি ভাই ছিলেন, এবং উনিও আমাদের মেম্বার ছিলেন এবং এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন। আচ্ছা। আর উত্তম কুমার, এই যে কালাচাঁদদা, উত্তম কুমার তারও একটা গল্প বলি। সেটা হচ্ছে যে ঢুলি ছবিতে অ্যাকচুয়ালি পিনাকি মুখার্জি পরিচালনা আছে, কিন্তু পরিচালনাটা এটাই করতেন অর্ধেন্দ্র মুখার্জি করতেন। তা উত্তম কুমারকে ওই ছবিতে সাইন করা হয়েছিল। এবার উত্তম কুমার 5 মিনিট লেট করে ফ্লোরে ঢুকেছেন। তখনকার দিনে এরা এত তাদের সময়ের ছিল, উত্তম কুমারকে বের করে দিলেন। তখন অবশ্য উত্তম কুমার সেই জায়গায় পৌঁছেছিলেন না, এটা প্রথম দিকে। আচ্ছা, বের করে দিলেন, করে ওনাকে বাদ দিয়ে দিলেন, দিয়ে প্রশান্ত কুমারকে এই ছবিতে আনলেন 5 মিনিট লেট করার জন্য। বার করে দিলেন। এই প্রশান্ত কুমারকেও আপনারা দেখেছেন, আমি বলে দিই, থানা থেকে আসছিতে যে যার সঙ্গে আপনার অঞ্জনা ভৌমিকের বিয়ের কথা হলো, এবং যে ওই পার্টিতে এলো, এবং তাকে উত্তম কুমার ওই ইন্টারভিউশন করলো যে আপনিও যাবেন না, হয়তো আপনাকেও দরকার হতে পারে। পরবর্তীকালে সে দেখা গেল যে মাধবী মুখার্জির যে সুইসাইড, তার সঙ্গে তারও কিছুটা সম্পর্ক আছে, সেই প্রশান্ত কুমার। আচ্ছা, তা উনি ওই ছবির হিরো। আচ্ছা, ঢুলি ছবি, সেই বিখ্যাত ছবি। তো কিন্তু তখনকার দিনে যে ব্যাপারটা ছিল, সেটা ছিল যে এই যে উত্তম কুমারের অর্ধেন্দ্র মুখার্জি বের করে দিলেন, তারপরে সেই অর্ধেন্দ্র মুখার্জিকেই আবার শিল্পী সংসদের সেক্রেটারি করলেন উত্তম কুমার। আচ্ছা, অদ্ভুত। এবং উনি প্রেসিডেন্ট। আচ্ছা, তখনকার দিনে কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ ছিল না, কিন্তু ব্যক্তিগত রিলেশনে বলছি আপনাকে। এই যে ধরুন উত্তম কুমার যে অভিনেত্রীর সঙ্গে ভেঙে চলে এসেছিলেন, এই গল্পটা একটু বলবেন। মানে অ্যাকচুয়ালি মানে, এবং ওটা যে শোনা যায় যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের সেই সময় একটা টাসেলও চলেছিল, মানে অভিনেত্রী সংসদ বনাম শিল্পী সংসদ। না, সেটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে ওই কফি হাউসে কিছু ইন্টেলেকচুয়াল তখনকার দিনে, তারা ওই কফি খেতে খেতে এই উত্তম কুমার আর সৌমিত্রর একটা কম্পেয়ার করতো। তারা সকল বুদ্ধিজীবী তখনকার দিনে, আর উত্তম কুমার হচ্ছে যে গ্রামের মানুষ, সাধারণ মানুষের মাস অভিনেতা, আর উনি সকল ইন্টেলেকচুয়ালদের এই একটা ব্যাপার ছিল। এবং সৌমিত্র দাস সঙ্গেও আমি অনেকবার তাকে জিজ্ঞেস করেছি, বা সৌমিত্র দাস সঙ্গে আমার অনেক দিনে ছিল, আমিও জিজ্ঞেস করতাম উত্তম কুমার মারা যাওয়ার পরেই সৌমিত্রদা উত্তম কুমারকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, যথেষ্ট শ্রদ্ধা করতেন, এবং উনি নিজেও বিশ্বাস করতেন যে উত্তম কুমারের সঙ্গে তার যে ডিফারেন্সের, মানে তার যে জনপ্রিয়তার ডিফারেন্স বা কাজের যে ভার্সেটাইল যে অভিনেতা উত্তম কুমার ছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় সেটা একদম স্বীকার করতেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদে। কিন্তু ঘটনাটলে এটা হচ্ছে যে মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর আগেকার ঘটনা সেটা আপনারা হয়তো জানেন না অনেকেই, যে উত্তম কুমার যখন মারা গেলেন তখন ওই স্টুডিওতে একটা পুকুর ছিল, যেখানে স্টুডিওতে অনেক সময় ওই নদী বা সিনসিনারিগুলো করা হতো। আচ্ছা, তা এটা কোনো NT1? এটা হ্যাঁ, এখন আছে পুকুরটা বোধহয়। তো ওই পুকুরের ধারে বসে এর মধ্যেই কিছু কিছু মানুষ, তারা যখন মারা গেছেন উত্তম কুমার যেদিন, সেই দিন তারা দুজনে বসে তারা কথা বলছে যে এবারে বোধহয় আমাদের
কাছে সব পার্টগুলো আসবে, মানে উত্তম কুমারের অ্যাবসেন্সে তাদের কাছে বোধহয় চরিত্রগুলো অফারটা আসবে আর কি, এই মানসিকতা তারা সেই সময় পোষণ করতেন। এটা ঘটনা। আচ্ছা, তা অভিনেত্রীর সঙ্গে উত্তম কুমার বেরিয়ে আসার মূল না, মানে কারণটা সেই কারণটা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধ। ভিয়েতনাম যুদ্ধে তখনকার দিনের সকল বামপন্থীরা, বা আপনারা জানেন বোধহয় গণনাট্য সংঘ এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, এরা এদের একটা বিরাট প্রভাব এই অভিনেত্রীর সঙ্গে। ভানু বন্দ্যোপাধ্যায়, যেমন ভানু বন্দ্যোপাধ্যায় আরএসপি করতেন, আচ্ছা, অনুপ কুমার, দিলীপ রায় আর রবি ঘোষ এরা একটু বামপন্থী মানসিকতার লোক ছিলেন, ঠিক আছে। আবার উত্তম কুমার, উৎপল দত্ত এর মধ্যে ছিলেন না, উনি অভিনেত্রীর সঙ্গেও ছিলেন না, আচ্ছা, উনি নিজে আলাদা একটা পরিচয় বহন করতেন। আচ্ছা, তো অ্যাকচুয়ালি যখন ভিয়েতনাম যুদ্ধটা হলো, যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই শিল্পী তাদের মধ্যে একটা বিপ্লবীপনা তৈরি হলো। তাতে বললো যে ভিয়েতনামবাসীর পাশে দাঁড়াতে হবে আমাদের শিল্পীদের, অর্থ সংগ্রহ করতে হবে, অর্থ দিতে হবে। তখন উত্তম কুমার বললেন যে আপনারা জানেন বোধহয় হরিশ মুখার্জি রোড, তার যে বাড়ি গিরিশ মুখার্জি রোডে, তার আশপাশে প্রচুর বস্তি ছিল এবং এখনও আছে। সেখানে বলছে যে আমার বাড়ির পাশের লোকটাই তো অভুক্ত, তো আমি তার কথা আগে ভাববো না ভিয়েতনামবাসীর কথা ভাববো। এই কথাটা বলার পরে তাদের মনোপুত হলো না। মনোপুত না হওয়াতে উত্তম কুমার তখন প্রেসিডেন্ট ছিলেন, এবং তাকে ওখানে হ্যাকেল করতে আরম্ভ করলেন। কীরকম হ্যাকেল করা? মানে ওই উত্তম কুমার ধরুন প্রেসিডেন্ট, একটা অ্যাকাউন্টসের ব্যাপার, তো প্রেসিডেন্ট তো কিছু তার অ্যাকাউন্টসের সেক্রেটারি ট্রেজারার, না সেক্রেটারি ট্রেজারার কি তখন, মানে উত্তম কুমার কমিটি সেক্রেটারি তো সৌমিত্র চট্টোপাধ্যায়, আচ্ছা। তো আর শান্তি গোপাল বলে একজন ছিল যাত্রার, না, এই শান্তি গোপালকে আপনারা দেখেননি, ওর মেয়ে অভিনেত্রী, এই আপনার সিরিয়ালের অভিনয় করে, বা ভালো অভিনেত্রী, ওর বাবা ছিল। তা শান্তি গোপাল ও ট্রেজারার ছিল। তা ওই সময় এরা কী করলো, এই উত্তম কুমারকে বিভিন্নভাবে হ্যাকেল করতে আরম্ভ করলো, ওই একটা অপবাদ দিয়ে ওখানে ওই হিসেব সংক্রান্ত ব্যাপারটা পেরে। অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই হিসেবের মধ্যে, এটা আমার সংগঠন যে শিল্পী সংসদ, সেখানে ধরুন আমাকেই চালাতে হয়, বা আমি হয়তো ট্রেজারার আমার সতীনাথ মুখোপাধ্যায়, তা ওকে বলি যে দেখো এই চেক ফেক সই করে দাও, তো ব্ল্যাঙ্ক চেক সই করে, আমার বাড়িতে তো 4টে ব্ল্যাঙ্ক চেক সই করা আছে, তো তাদের মতো বিশ্বাস করে। এবং পরবর্তীকালে আমরা হিসেব করি, তারপরে অডিট করাই, তারপরে জেনারেল মিটিং করাই, এইসব সমস্ত পদ্ধতি ঠিকভাবে মেনে করি। এখানে প্রেসিডেন্টের, আর ঋতুপর্ণা সেনগুপ্ত আমার সংগঠনের প্রেসিডেন্ট, ও কবে কোন হিসাব দেখেছে, তো এটা একদমই তাকে এইভাবে হ্যাকেল করার জন্যই বিভিন্ন অপদস্থ করা আরম্ভ হলো। এবং আলটিমেটলি একদিন রাত্রে তার বাড়ি ময়রা স্ট্রিটে তিনি থাকতেন, সুপ্রিয়া দেবী, তো মর্নিং ওয়াক করতেন, তো ওই পাশেই ওই যে মিন্টো পার্কের যে পার্কটা রয়েছে, পরে আগে তো গড়ের মাঠে করতেন, কিন্তু তখন অনেক ভিড়ভাট্টা হয়ে যাওয়ার ফলে তখন সেই সরোজ দত্তের খুনের ঘটনাটা বলে দেখে ফেলেছিলেন, যেটা তখন এখানে ওই সকালবেলায় তো সুপ্রিয়া দেবী আর উত্তম কুমার দুজনে বেরিয়েছেন ভোরবেলায়। সুপ্রিয়া দেবী তখন দেখছেন যে ওই তখনকার দিনে খবরের কাগজের ওপরে কালি দিয়ে সব পোস্টার লেখা হতো, তো তাতে লেখা হচ্ছে উত্তম কুমার চোর বলে ওখানে পোস্টার মেরে দিয়েছে। এবং এটা এই অভিনেত্রীর সঙ্গে লোকেদের কারবার ছিল, এই কাজ ছিল। ওই পোস্টার দেখাতে উত্তম কুমার তখন খুবই দুঃখ পেলেন, এবং তখন উনি মনস্থির করলেন যে উনি আলাদা একটা সংস্থা তৈরি করবেন বলে, তখন ময়রা স্ট্রিটে উনি একদিন এই মিটিং কল করলেন। এই অভিনেত্রীর সঙ্গে যারা কর্মকর্তা বা যারা শিল্পী ছিলেন সেই সময়, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি একটা সংস্থা আলাদা তৈরি করছি, তো এই সংস্থায় আপনারা আমার সঙ্গে কে আসবেন তারা থাকুন, আর যারা আমার সঙ্গে থাকতে না চান না তারা চলে যেতে পারেন বলে ওখানে তিনি টিফিনের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো সেই সব
করে বলল চা জল আছে, খেয়ে তারা চলে গেলেন। এই যে যারা উপস্থিত হলেন তাদেরকে নিয়ে এবং তার সঙ্গে যোগ করলেন, ওদের ওখানে একটা স্পেসিফিক ব্যাপার ছিল অভিনেতা অভিনেত্রী। কিন্তু উত্তম কুমার যখন শিল্পী সংসদ তৈরি করলেন তখন ওয়াইড স্কেলে শিল্পী, তাদের যাত্রা শিল্পীকেও আনলেন, সঙ্গীত শিল্পীকেও আনলেন, নৃত্যশিল্পীকেও আনলেন, অল ইন্ডিয়া রেডিওর বিহাই আর্টিস্ট যারা তাদেরকেও আনলেন। সেইভাবে ইন গ্রেটার সেন্স, ট্রু সেন্সে শিল্পীদের একত্রিত করে শিল্পী সংসদ তৈরি করলেন ওই পার্সপেক্টিভে। তো এটাই হচ্ছে শিল্পী সংসদ গঠনের মূল উদ্দেশ্য উত্তম কুমার। এটা থেকে দুজনের মানে সৌমিত্র বা উত্তম কুমারের একটা ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব পড়েনি? মানে কারণ হচ্ছে যে মানে ওরা তো খুব ক্লোজ ছিলেন একটা সময়, একটা কোনো সময় পুডু বলে ডাকতেন, ডাকনামে ডাকতেন সৌমিত্রকে। এবং আমি যেটা শুনেছি যে ওই সৌমিত্রদার বোনের যে হাজব্যান্ড ছিল, হ্যাঁ, তিনি ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করতেন। রঞ্জিতবাবু ওই অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন। তা রঞ্জিতদার বন্ধু ছিলেন উত্তম কুমার। আচ্ছা। আর রঞ্জিতদা 555 সিগারেট খেতেন। তা আমিও ক্যালকাটা কর্পোরেশনে চাকরি করতাম মহানায়কের সুবাদে। আচ্ছা। আমি একটা ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম। তা তখন আমি ওই বাইরে চলে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে আমার। তো তখন উত্তম কুমারকে আমাদের যে সেক্রেটারি ছিলেন অর্ধ মুখার্জি, উনি তখন বললেন যে উত্তম এইরকম সাধনদের একটা চাকরি ইন্টারভিউ দিয়েছে ক্যালকাটা কর্পোরেশনে, তা তুমি একটু, সুব্রত মুখার্জি তখন ছিলেন মন্ত্রীও ছিলেন, মেয়রও ছিলেন। আচ্ছা। তা তুমি যদি বলো আর কি, বলে দাও। তা উত্তম কুমার তখন, আমি বাড়ি গেলাম, ওনার বাড়ি গিয়ে তারপর উত্তম কুমার আমাকে নিয়ে গেলেন সুব্রত মুখার্জির বাড়িতে, বসিয়ে গাড়িতে দিয়ে তারপরে উনি আমার নামটা দিয়ে দিলেন, যদিও আমার ইন্টারভিউ সব দেওয়া ছিল। এইবার প্রথম একটা লিস্ট বেরোলো, তাতে দেখা গেল যে ওই সতীনাথ মুখার্জি, উৎপলা সেন, ওদের একটা ছেলে ছিল। আচ্ছা, তো ওই সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, তার ছেলের নামটা ওখানে দিয়ে এসেছিলেন। তো ফার্স্ট লিস্টে ওর নামটা বেরিয়ে ফার্স্ট লিস্টে ওর চাকরিটা হয়ে গেল। তা আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যখন উত্তম কুমার ওই সুপ্রিয়া দেবীর মেয়েকে দত্তক নিল, সোমাকে, আচ্ছা, তা তখন আমাকে উত্তম কুমার ডেকে পাঠালেন যে আমি তো সব জায়গায় নিমন্ত্রণ করতে পারবো না, তুমি আমার হয়ে এই 50টা কার্ড দিলেন, দিয়ে বললেন তুমি আমার হয়ে নিমন্ত্রণ করবে এইসব বিভিন্ন আর্টিস্ট, ডিরেক্টর এইসব এতে। তো যাই হোক, আমি সেই নিমন্ত্রণগুলো করে তারপর যেদিনকে বিয়ে, সেদিনকে আমি যথারীতি ধুতি পাঞ্জাবি শালটাল পরে করে আমি ওই সোমার বিয়ের পিড়িও ঘুরিয়েছিলাম। আচ্ছা, 7 পাকে যেটা, এটা তখন ওই বিয়েতে যখন উপস্থিত হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে নিরঞ্জন দাস মুন্সি, তারপর সুব্রত মুখার্জি থেকে আরম্ভ করে পুরো মন্ত্রিসভা ওখানে। তা একটা হ্যাটস অফ উত্তম কুমারের, কি এটা কোন সাল হবে? এটা 75। হ্যাঁ, তো 75-এ তখন ওই অবস্থায় উত্তম কুমার ধুতি আর অঙ্গবস্ত্র পরে সম্প্রদান করছে। আচ্ছা, সেই অবস্থায় উত্তম কুমার তখন সেবাব্রত গুপ্ত বলে একজন বড় সাংবাদিক ছিলেন, আজকালে ছিলেন, তার আগে উনি আনন্দবাজারে ছিলেন, এবং আনন্দ লোকটা ওর হাতেই তৈরি। আচ্ছা, সেবাদা তখন ওই সুব্রত মুখার্জির সঙ্গে থাকতেন সবসময়। তো সেবাদাও ছিলেন, সুব্রত মুখার্জিও ছিলেন। উত্তম কুমার ওই অবস্থায়, আপনি ভাবুন যে একটা কন্যা সম্প্রদান করছে, সেই অবস্থায় সুব্রত মুখার্জিকে বলছেন যে সাধনের চাকরিটা কি হলো। মানে আপনি ভাবুন, মানে কি একটা মানুষ, এই আপনি মানুষ বলবেন না ভগবান বলবেন না কি বলবেন, একটা ক্ষুদ্র একটা সাধন মাগছি আমি মফস্বলের ছেলে, 1968-69 সালে কলকাতায় এসেছি, তারপরে তো এই ইয়েতে এসেছি। তো কতটা ভালোবাসা বা কতটা উনি তার মূল্য
দিতেন, সেই অবস্থায় তখন উনি বললেন যে হ্যাঁ একটা লিস্টে গণ্ডগোল হয়ে গেছে। তা আশিস ছিল ওই ছেলেটির নাম, উৎপলা সেন আর তো যাই হোক, পরবর্তীকালে আমি ওখানে চাকরি করেছি, অ্যাজ এ ডেপুটি ম্যানেজার পোস্ট থেকে রিটায়ারও করেছি এই ক্যালকাটা কর্পোরেশনে। তো যে প্রসঙ্গটা যাচ্ছিলাম, হ্যাঁ, যে উত্তমবাবু আর সৌমিত্রবাবুর উত্তম কুমারের সহিত রঞ্জিত দা ওই ক্যালকাটা কর্পোরেশনে ওই অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করতেন, উত্তম কুমারের বন্ধু ছিলেন। ওই রঞ্জিত দাই সৌমিত্র দার সঙ্গে উত্তম কুমারের পরিচয় করিয়ে দিয়েছিল। এই হচ্ছে মূল জায়গা। এবং রঞ্জিত দাও বলতেন এবং সৌমিত্র দাও এই একই কথা বলতেন। এবং আমি শুনেছি যেটা, সেটা সৌমিত্রদাকে উত্তমদা তো অল্প স্বল্প ডিল করতেন। তো একদিন দুজনের স্টুডিওতে অভিনয়ের ব্যাপার ট্যাপার ছিল, থাকার পর সৌমিত্রদাকে বলেছিল যে পুলু আজকে তোমার সন্ধ্যাবেলায় কী কাজ আছে? বললো না দাদা সেরকম কিছু নেই। বললো আমার সঙ্গে যাবে। সেই যাবে বলে বললো, পুলুদাই বলছে মানে সৌমিত্রদাই বলছে যে উত্তমদা আমাকে নিয়ে বেন্টিং স্ট্রিটে গেলেন, গিয়ে একটা চাইনিজদের একটা বার মতো ছিল যেটা বাইরে থেকে বোঝা যেত না। তো সেইখানে আর উত্তম কুমার এমন একটা জায়গায় যাবেন যে কেউ তাকে চেনে না। তো বললেন যে সেখানে সোজা একটা কাঠের ঘর, সেই ঘরের ভেতর দিয়ে সেই শেষের দিকে চলে গেলেন। তারপরে কোথাও কোনো লোক নেই, দুটো চেয়ার আর একটা টেবিল, সেখানে একটা কাউন্টার মতো ছিল। হাতটা ঢোকালেন, ঢুকিয়ে সেখান থেকে বেরিয়ে এলো হুইস্কি। এবার বেরিয়ে আসার পরে সেই তারা সেখানে খাওয়া টাওয়া সারলেন, সেরে অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় রাত্রির 2টো হয়ে গেছে। তা সৌমিত্রদা তখন থাকতেন সম্ভবত পটলডাঙ্গা স্ট্রিটে। আচ্ছা, এই আমা স্ট্রিটের এই কলেজ স্ট্রিটের এখানে। বললো ওইখানে বাড়ি ফিরবো। তা বাড়িতে ফিরেছে, তারপরে সেই জুতোর শব্দ যাতে না হয় সেই জুতো হাতে নিয়ে আস্তে 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 করে তারপরে সেই বাড়িতে ঢুকেছিলেন। এই গল্পটা আমাকে নিজেই সৌমিত্রদা করেছিলেন। তার মানে তার সঙ্গে এতটাই বন্ডিং ছিল। এইটা হয়েছে কি ওই তখনকার দিনে এটা অনেকটা প্রেসও তাই, মানে তখনকার দিনে উত্তম কুমারের কিছু প্রচার করা মানে একটা মানুষের একটা পড়ার বা খাবার একটা সাবজেক্ট। বাঙালিদের লড়াইটা ভালোবাসে আর কি, মানে মোহনবাগান ইস্ট বেঙ্গল এইরকমই ব্যাপার। তো আমার মনে হয় তাই। তবে কি দেখুন, উত্তম কুমারের মনে কোনো কাদা ছিল না, সাদা মন। তো সেক্ষেত্রে আপনার সঙ্গে আলাপ কী হয়? আমার সঙ্গে আলাপ ওই বললাম যে 1973 সালে আমি শিল্পী সংসদে এলাম। আসার পরে তারপরে শিল্পী সংসদে, তখন আমার তো খুব কম বয়স, আর তখন শিল্পী সংসদের কাজের যে চেক সই করাতে হবে, চিঠি সই করাতে হবে, এই করতে, আর বিশ্বস্ত পিএন ডিওতে এসব কাজ হয় না তোমার বাড়িতে। তখন আমার কাজ হলো যে উত্তম কুমারের এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ভূমিকায় শিল্পী সংসদের কাজে আমাকে যেতে হতো প্রতিদিন। আমি থাকতাম তখন বেলেঘাটায়। তা তখন বেলেঘাটা থেকে শিয়ালদায় যেতে হতো, সেখান থেকে এইচবি বাস ছিল, সেই বাসে করে কলা মন্দিরের ওখানে নামতে হতো। ওখান থেকে হেঁটে ময়রা স্ট্রিট 3 নম্বর হচ্ছে, এবং 8:30টার মধ্যে। আর আমি সকালবেলায় 8টার মধ্যে খেয়ে নিতাম বাড়িতে, আমার লাঞ্চ হয়ে যেত 8টায়। কেননা ওই কাজ সেরে তারপরে আমি কাজে চলে যেতাম। আমি তখন ওই চার্টার্ড পড়তাম, সিএ ফার্মে যুক্ত ছিলাম, অডিট করতে হতো। তো আমি উত্তম কুমারের বাড়িতে 8:30টার মধ্যে, কাল দাদা 9টায় বেরিয়ে যাবে, তার মধ্যে আমাকে কাজ সেরে ফেলতে হবে। আচ্ছা, তা এইভাবেই তার সঙ্গে আমি পরিচয় বা তার সান্নিধ্যে আসি আর কি, এইটাই। আচ্ছা, শিল্পী সংসদ তখন থেকে যখন শুরু হলো, তারপরে ধরুন আপনি এই যে বন পলাশের পদাবলী কবে মানে ওরা প্ল্যান করলেন আর কি? বন পলাশের পদাবলীটা অ্যাকচুয়ালি প্ল্যান হলো কি 68 সালে যখন তৈরি হলো, ঠিক তার পরে তখন উত্তম কুমারের কাছে খবর আসতে থাকলো যে বিভিন্ন শিল্পী বা বিভিন্ন টেকনিশিয়ান তারা খেতে পাচ্ছে না বা ওষুধ কেনার পয়সা নেই। এগুলো প্র্যাকটিক্যাল ব্যাপার। তার কারণ আমিও উত্তম কুমারের যে কমিটি ছিল তার আমি সর্বকনিষ্ঠ কমিটি মেম্বার ছিলাম। সে 21 জনের কমিটি, এত বাঘা লোক ছিল তখন কমিটি। জহর রায় ট্রেজারার,
শ্যামল মিত্র ভাইস প্রেসিডেন্ট, দ্বিজেন মুখোপাধ্যায় vice শ্যামল মিত্র president। বোধহয় খুব ক্লোজ বন্ধু ছিলেন শুনেছি। একদমই তাই, এবং মানে হরিহর আত্মা বললেও ভুল হবে আর কি। প্রথম হ্যাঁ, কুমার। কুমারের সঙ্গে ছিলেন। আর তো সেই অবস্থায় আমি সর্বকনিষ্ঠ কমিটি মেম্বার ছিলাম। তো আমাদের একবার কমিটিতে ঠিক হলো যে আর্টিস্টরা কে কী অবস্থায় আছে, যাদেরকে টাকা সাহায্য দেওয়া হয়, তার একটা ইনকোয়ারি হোক। তো তখন আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি, আমার উপরে দায়িত্ব পড়লো, আমি আর একজন ছিল। তো আমরা সেই ঘুরে ঘুরে সারা কলকাতা শহর ঘুরে 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 সেসব শিল্পীদের কী দুরবস্থা, আপনাকে কি বলবো, যে তখনকার দিনে আপনি জানেন যে লম্ফ, যে কুপি বলি আমরা, সেই লম্ফ জেলে একটা রাস্তার বা কোনো বাড়ির সেই বারান্দায় এই একটা কোনো শিল্পী হয়তো সেখানেই বাস করছে, এইরকম দুরবস্থা ছিল। তাদের খাওয়ার কোনো সংস্থান ছিল না, বা হয়তো পুরো বাড়ি হয়তো 13 টাকা ভাড়া দিয়ে সেইভাবে আছে তখনকার দিনে। তো তার হয়তো একবেলা খাবার জুটছে, একবেলা খাবার জুটছে না, এইরকম অবস্থা। তো এই খবরগুলো যখন আসতে থাকলো উত্তম কুমারের কাছে, তখন উনি ঠিক করলেন যে না, প্রথমেই এই দুস্থ শিল্পীদের একটা মাসিক পেনশন সিস্টেম এটা চালু করতে হবে। করে তখন ওই প্রফেশনাল নাটক হতো, সেই প্রফেশনাল নাটক শুরু হয়ে গেল। তো সেটা আপনারা জানেন যে মহানায়ক উত্তম কুমারও অভিনয় করেছিলেন আলিবাবা নাটকে, যেটা রবীন্দ্র সদনে হয়েছিল। এবং আমরা চারণ কবি মুকুন্দ দাস, বিন্দুর ছেলে, চরিত্রহীন, হ্যাঁ, এই ধরনের সব প্রফেশনাল নাটক তখন মঞ্চস্থ করতাম প্রফেশনালি, এই বিশ্বরূপা থিয়েটার, স্টার থিয়েটার, বিভিন্ন হল ভাড়া নিয়ে করে সেখান থেকে ফান্ড। কিন্তু তাতেও দেখা গেল যে বিরাট কিছু ফান্ড উঠছে না। তখন এই সঙ্গীত শিল্পী যারা ছিলেন, তো তাদেরকে দিয়েও অনুষ্ঠান করা হলো, তাতেও বিরাট টাকা হলো না। তখন উনি ঠিক করলেন যে না, ছবি করতে হবে। ছবি করতে হবে বলেই তখন রমাপদ চৌধুরীর বনপলাশির পদাবলী গল্পটা, সেই রাইটটা নেওয়া হলো। আর আমাদের শিল্পী সংসদের পাশের বাড়িই ছিল রঞ্জিত পিকচার্স প্রাইভেট লিমিটেড, রঞ্জিত মাল কাঙ্করিয়া, তিনি এগিয়ে এলেন। তার কারণ মজাটা হচ্ছে তাই যে তখনকার দিনে উত্তম কুমার যদি কাউকে একটা ছেঁড়া কাগজে লিখে দেয় যে আমি তোমার ছবিতে অভিনয় করছি, তাহলে প্রডিউসার একদম মানে একদম প্রডিউসারের একদম ভিড় লেগে যেত। এই একটা অবস্থা ছিল, যেটা গ্যারেন্টেড যে এই উত্তম কুমার সই করে দিয়েছে মানে এই ছবি চলবেই। তো এই গ্যারেন্টিটা ছিল। লটারি পেয়ে গেলেন উত্তম কুমারের নিজের সংস্থা। এবার উত্তম কুমার প্রথম ছবি পরিচালনা করবে বনপলাশির পদাবলী, এ একটা বিরাট ক্যাপশন। প্লাস উত্তম কুমার অভিনেতা, মাধবী মুখার্জি, সুপ্রিয়া দেবী, বাসবী নন্দী, কাকে বলবেন তখনকার দিনে, দে আর অল স্টার, দে আর অল হিরোইন। এদিকে তারপর ওইদিকে নির্মল কুমার, যাত্রা জগতের আমাদের মেম্বার ছিল স্বপন কুমার, সেও ওই ইয়ের মধ্যে ছিল বনপলাশির পদাবলীতে। ওদিকে বিকাশ রায়, ওদিকে কালীপদ চক্রবর্তী, তাকে তো আপনারা জানেন যে ওই উত্তর ফাল্গুনি যে ছবি সুচিত্রা সেনের, যেটা মমতা বলে ছবি হয়েছিল হিন্দিতে, সেই ছবির যে সুচিত্রা সেনের যে হাজব্যান্ডের পাঠ করেছিল, मैं तुम्हारा पति हूँ, এই বিরাট ডায়লগ, ওই একটা হিন্দি ডায়লগের ওপরে ওই কালীপদ চক্রবর্তী বলে যে অভিনেতা ছিলেন, সেই অভিনেতা বোম্বেতে তাকে ডেকেছিল যে আপনি আমাদের হিন্দি ছবিতে এখানে অভিনয় করুন। কিন্তু উনি এখানে পোস্ট অফিসে চাকরি করতেন, কালিদা। তো কালিদা যেতে পারলেন না তখনকার দিনে। তো সেই রকম অভিনেতা সব এই মধ্যে ছিলেন। মলিনা দেবী তো এই ছবির অট্টামা, বনপলাশি পদাবলী। তো সেই ছবিটা বিরাট সাকসেস হয়ে গেল, হয়ে তখন ওখান থেকে যে অর্থ এলো, সেই অর্থ দিয়ে এই বেনেভোলেন্ট ফান্ড, দুস্থ শিল্পীদের অনুদান, প্রথমে এই তুলসী চক্রবর্তীর স্ত্রী উষারানী চক্রবর্তী, তাকে টাকা দেওয়া, সাহায্য দেওয়া শুরু হলো। এই করে করে ওই তো আপনাকে চৌধুরী তো দীর্ঘদিন পেয়েছেন। এবং লাস্ট মান্থেও উনি টাকা এখান থেকে আমরা গিয়ে ওখানে দিয়ে আসতাম।
আর কি। হ্যাঁ, আমি আপনার কাছেই বোধহয় শুনলাম যে বেলাদেও পেতেন না না, বেলা দেখে তো আমি টাকা দিয়ে আসতাম। বেলাদে আমরা যেটা সিনেমা করলাম, হ্যাঁ সিনেমা করলেন বেলাদি, তো অল ইন্ডিয়া রেডিও ওই রান্নার এই মহিলা আর সেন্ট্রাল এভিনিউতে থাকতেন ওপরে। আমি যেতাম গিয়ে টাকা দিয়ে আসতাম বেলা দেখে। এইরকম অসংখ্য শিল্পী আমার কাছে, বিরাট লিস্ট আছে, সেই আগেকার খাতাটাও আছে, তাতে কাকে কবে থেকে কত টাকা দেওয়া হচ্ছে তার সব লেখা থাকতো ওতে, এবং সেই রেকর্ড আছে এখনও। তো ওইভাবে সেই অনুদান প্রকল্প সেটা শুরু হয়ে গেল তখন। এই যে ময়রা স্ট্রিটে আপনি যে যেতেন নাকি, এই উত্তম কুমারকে বাড়িতে দেখার অভিজ্ঞতা কি? হ্যাঁ, এই অভিজ্ঞতা বলে আমি পয়লা বৈশাখ একদিন, সেদিন আমি সকালবেলায় ওই রকম 8:30টায় গেছি। তা আমি ওই বেল দিয়েছি, বেল দিতেই বংশী বলে উত্তম কুমারের বিশ্বস্ত একজন ওই ছিলেন, রাধু, ও রান্নাও করতো আর এমনিও কাজও করতো, তো বংশী খুলে দিল। তখন দেখছি উত্তম কুমার ওই আপনার একটা অঙ্গবস্ত্র পরে আর ধুতি পরে সামনে দাঁড়িয়ে আছে। আমি গেট খুলতে দেখছি সাক্ষাৎ নারায়ণ। সে দৃশ্য এখনও আমি ভুলতে পারি না, যে আমার এই মানসপটে এখনও আমি, আমার চোখ বুঝলেই মনে হয় সেই উত্তম কুমারের সেই চেহারাটা আমি দেখছি। তো এইরকম অসংখ্য ঘটনা। এই ব্যাপারে আমি কখনো উত্তম কুমারকে পাঞ্জাবি পাজামা পরে, আমার একটা অনুষ্ঠানে, একটা HMBর একটা ফাংশান হয়েছিল 1978 সালে, বন্যা হয়ে গেছিল এখানে পশ্চিমবঙ্গে, ভয়াবহ বন্যা। সেই সময় HMB তাদের যারা শিল্পী ছিল সেই শিল্পীদের দিয়ে তারা একটা পুজোর পরে সেই রেকর্ডেড শিল্পীদের দিয়ে একটা করে অনুষ্ঠান করতো। তা সেই অনুষ্ঠান সেইবারে এটা বন্যাত্রাণের সাহায্যে হবে। ওরা তাদের সমস্ত শিল্পী যারা রেকর্ডে পার্টিসিপেট করেছে তাদের তো সব ফোন করে বলে দিয়েছে চলে আসবে, কিন্তু উত্তম কুমারকে জোগাড় করতে পারছে না। তারপরে যাই হোক, আমার অ্যাকচুয়ালি এই চলচ্চিত্র বা আধুনিক সঙ্গীত জগৎ বা নৃত্য জগৎ বা অল ইন্ডিয়া রেডিওর বাইরেও আমার রবীন্দ্রসঙ্গীত জগতের শিল্পীদের সঙ্গে একটা বিরাট ছিল। ওখানে আপনার 54/3 হাজরা রোড বাণী ঠাকুর বলে, বাণী টেগোর বলে একজন শিল্পী ছিলেন। সেটা আপনার ওই হাজরা ল কলেজের ঠিক উল্টো দিকে। ওইখানে মোহরদি মানে কণিকা বন্দ্যোপাধ্যায় উনি এসে উঠতেন। তা আমি মোহরদিকে শিল্পী সংসদের মেম্বার করেছিলাম এবং ভাইস প্রেসিডেন্টও করেছি শিল্পী সংসদে সেই সময়। তা ওখানে বিমান ঘোষ বলে একজন ব্যক্তিত্ব ছিলেন, অল ইন্ডিয়া রেডিওর উনি ডাইরেক্টরও ছিলেন এবং HMBর একদম মাথা ছিলেন তখনকার দিনে। তা উনি এই প্রোগ্রামটা কন্ডাক্ট করছেন। তো ওই বাণী ঠাকুরের বাড়িতে আমার ওঠা বসা ছিল, কারণ কিংসুক সঙ্গীত শিক্ষায়তন বলে একটা প্রতিষ্ঠান ছিল, তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি ছিলাম, বাণী ঠাকুর সেক্রেটারি ছিলেন। তো তখন ওখানে বিমানদা উনি অবিবাহিত ছিলেন, ওখানে রাত্রে খেতেন আর আড্ডা মারতেন। আর ওর বাড়িতে শিল্পীদের সমারোহ, মানে আপনার সাগর সেন থেকে আরম্ভ করে অশোকতরু বন্দ্যোপাধ্যায়, অর্ঘ সেন, সুমিত্রা সেন, সুমিত্রা রায়, তারপরে দ্বিজেন মুখোপাধ্যায়, হেমন্তদার মেয়ে রানু, তারপরে মোহরদি শান্তিনিকেতন থেকে এসে ওখানে উঠতেন, গোড়া সর্বাধিকারী মোহরদির সঙ্গে শান্তিনিকেতনে থাকতেন, গোড়া ওখানে উঠতেন, সব ওখানে ওদের আড্ডা স্থল ছিল। কেননা বাণীদি মানে ছেলেপুলে ছিল না, আর বাণীদির হাজব্যান্ড ছিলেন কল্যাণ রায়। তো ওইখানে আমারও ওঠা বসা ছিল। তার বিমানদাকে তখন বলছে কেন সাধন এনে দেবে, উত্তম কুমারের ব্যাপার সাধন করল। তা আমাকে উনি বললেন যে সাধন আমাকে উত্তম কুমারকে এনে দিতে হবে। তা আমি বললাম যে দাদা উত্তম কুমার তো বিশাল ব্যাপার, তা ঠিক আছে আপনাকে আমি নিয়ে যাব। এই বলে আমি ওনাকে ওই স্টুডিওতে, তখন নবদিগন্ত বলে একটা ছবির শুটিং চলছিল, নবদিগন্তর যে পরিচালক ছিল তিনি পলাশ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। আচ্ছা, পলাশ। আচ্ছা। এই পলাশ আবার তপন সিনহার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ছিল। তা পলাশ তখন শ্যুট করছে ওই টেকনিশিয়ান স্টুডিওতে। তা আমি বিমানদাকে নিয়ে গেছি, উত্তমদা শট দিচ্ছে ওই ফ্রেঞ্চ কার দাড়ি নিয়ে। আর আমি তো উত্তমদার মানে স্বভাব পাবে এইসব জানতাম। তো তা
তা উত্তমদা শট দেওয়া শেষ হয়ে গেছে, আমি তখন গুটি গুটি পাই, আর উনি ফ্লোরের মধ্যে কারোর সঙ্গে কথা বলতেন না, শটটা দিলেন সঙ্গে সঙ্গে ওরা গ্রিন রুমে চলে গেলেন, গিয়ে ওখানে পরের শটের কথা ভাবতেন বা কী করতেন। তা আমি টুকটুক করে গিয়ে তো বললাম যে এইরকম দাদা, এরকম একটা পণ্যার ত্রাণে এইরকম HMB এই করছে, তা বিমানদা এসছেন। বিমানদার নাম উনি জানতেন, উনি রবিশঙ্করের বন্ধু ছিলেন। তা বললেন ঠিক আছে তুমি বাড়িতে নিয়ে এসো। তা এখানে তো আমার ডায়েরি নেই। আমি বললাম, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীকালে উনি রাজি হয়েছিলেন, আমাকে বলেছিলেন ঠিক আছে যাব। এবার যেদিনকে অনুষ্ঠান সেদিনকে আমি বিকেল 4টের সময় উত্তম কুমারের বাড়িতে চলে এসেছি। উত্তমদা তখন আসেননি, তা আমি ঢুকে বসেছি। তারপরে উত্তম কুমার ঠিক আধ ঘন্টার মধ্যে এলেন, এসে বেল্ট দিতেই খুলে দেওয়া হলো। তারপর দেখছি উত্তম কুমার পাঞ্জাবি পাজামা পরে আমাকে দেখে বলছে কী ব্যাপার সাধন। বললাম দাদা আজকে তো যেতে হবে ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম। আমার মুখের দিকে তাই, তা ঠিক আছে চলো। আমি শুধু উত্তম কুমারকে বলেছি দাদা আপনি পাঞ্জাবি পাজামা পরে যাবেন, ধুতি পরলে ভালো হতো আর কি। আমার মুখের দিকে তাকিয়ে বলছো? আমি হ্যাঁ দাদা। বললো ঠিক আছে বসো। তো এই যে পাঞ্জাবি পাজামা থেকে ধুতি, তো এইবারের ঘটনা হলো যে বাড়িতে উনি তো ঢুকে গেলেন, আমি তো বসে আছি, আমি সঙ্গে একজনকে নিয়ে গিয়েছিলাম HMB-র লোক। যদি উত্তম কুমার যদি না যায় তাহলে বলবে তো এই লোকটি 420। তো যাই হোক আমার কাজ হয়ে গেল, উনি দেখে নিলেন। উত্তমদা ভেতরে ঢুকেছেন, আমি বসে আছি, ওই সামনে ম্যাগাজিন আছে, ওলট পালট করছি। চা এলো, চা খেয়ে নিয়েছি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, উত্তম কুমার বেরোচ্ছে না। আমার তো হয়ে গেছে। তারপরে হঠাৎ দেখলাম একটা ভদ্রলোক আর ওই কোট আর স্যুট পরে ঢুকলেন, হাতে একটা চামড়ার ব্যাগ, ছোট্ট ব্যাগ, ঢুকলেন, ঢুকে ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পর খবর পেলাম যে ওই সুপ্রিয়া দেবীর যে মেয়ে সোমা, তার যে বাচ্চাটা ছিল তুলি, প্রথম সন্তান মেয়ে, তো সে যখন ঢুকতো বাড়িতে আসতো তখন ওই উত্তম কুমার দাদু দাদু বলে করলে উত্তম কুমার কোলে তুলে নিতেন। তা উত্তম কুমার বাড়িতে সেদিন কেউ ছিল না, তো ওই দাদা যখন বাড়িতে ঘরে ঢুকেই ওকে তুলেই দেখছে হাত দিয়ে দেখছে 105 জ্বর। উত্তম কুমার তখন এইভাবে বসে পড়েছে, কোলে এইভাবে নিয়ে বিছানার মধ্যে বসে পড়েছে, আর উঠছেন না। তারপরে ওই যে ভদ্রলোক এলেন, এসে যখন বেরোলেন তখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম, তখন জানতে পারলেন ইনি হচ্ছেন অরিজিনাল সেই পরিমল ব্যানার্জি, পি ব্যানার্জি হোমিওপ্যাথি। আচ্ছা, এই যারা পরিমল পি ব্যানার্জি বলে করে খাচ্ছে, এসব ভাইপো টাইপো, অরিজিনাল হচ্ছে ওই লোকটা, একটু ছোটোখাটো হাইটের ছিল। তো যাই হোক, উনি বললেন যে না চিন্তার কিছু নেই, আমি ওষুধ দিয়েছি, ঠিক হয়ে যাবে। আমি তো ধরলাম যে আজকে আর কিছু হবে না। ঠিক তার আধ ঘন্টার মধ্যেই উত্তম কুমার ধুতি পাঞ্জাবি পরে বেরোলেন। কমিটমেন্ট লেভেল। বেরো বললে তুমি গাড়ি নিয়ে এসছো? আমি বললাম হ্যাঁ দাদা। বললেন না ঠিক আছে। বলে গাড়িতে উঠলেন, সোজা ইন্ডোর স্টেডিয়াম। এই তৃপ্তি মিত্র উনি আবৃত্তি পরিবেশন করছিলেন, হই হই করে 12,000 লোক উঠে দাঁড়িয়ে গুরু 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 বলতো, আবৃত্তি বন্ধ হয়ে গেল। সেখানে ভিতরে গ্রিন রুমে গিয়ে দেখছি বিকাশ রায়, তরুণ কুমার এরা সব বসে, ওরা বলে দিয়েছে উত্তম আসবে না আজকে। উত্তম কুমারকে দেখে ওরা ভূত দেখার মতো। তো যাই হোক, এই আর একটা আমার সম্মান রক্ষা করে দিয়েছিলেন বড় উত্তম কুমার। আমি শুনেছি মানে NT1-এ ওনার নিজস্ব একটা মেকআপ রুম থাকতো। হ্যাঁ, এই মেকআপ রুম ছিল। সেই মেকআপ রুমটা অক্ষত ছিল বহুদিন। তারপরে এই যারা ছায়াবাণী প্রাইভেট লিমিটেড, রামলাল নন্দীতে, পরে ওই মেকআপ রুমটা ভেঙে টেঙে ওটা যদিও এখন ব্যবহার করতে কাউকে দেয় না, ও একটা আলাদা আরও একটা ঘর ফর বাড়িয়ে ওইটাকে করেছে। কিন্তু উত্তম কুমারের মেকআপ রুমে কেউ, সব স্টুডিওতেই ছিল ওটা? হ্যাঁ, সব স্টুডিওতেই ছিল ওনার জন্য আলাদা মেকআপ রুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সব স্টুডিওতেই ছিল। তো বেসিক্যালি উনি NT1-এ বেশি কাজ করতেন, NT1-এ, তারও আগে NT2-তেও কাজ করতেন। আচ্ছা,
আমি তো মহানায়কের সঙ্গে যে কাজ করেছি ওই অসাধারণ ছবি, সেটা NT1-এ করেছি, আচ্ছা, এইটা করেছি। আর আমাদের যে নিজেদের যে ছবিটা দুই পৃথিবী ছবি, সেটাও NT1-এই শ্যুট হয়েছে। এটা বেশিরভাগ NT1-এই শ্যুট করতে, আর ওখানে ওনার শেয়ার ছিল তো। NT1-এ হ্যাঁ, ওনার শেয়ার ছিল তো। অ্যাকচুয়ালি হলো কি, ওই যে যখন উনি ছড়িছি মুলাকাত ছবিটা করলেন, সেই সময় প্রচুর টাকা উনি ইন্টারেস্টে নিয়েছিলেন। তো সেই ইন্টারেস্টের টাকা মেটাতে গিয়ে এইসব শেয়ার টেয়ারগুলো জলের দরে বহু মানুষ লিখিয়ে নিয়েছে। এটা কি সত্যি যে মানে এই ছোটিসি মোলাকাত থেকে যে আর্থিক যে ক্ষতিটা হলো সেটা ওনার স্বাস্থ্যে বা ওনার এই যে চলে যাওয়া, আর্লি চলে যাওয়ার ক্ষেত্রে অনেকটা দায়ী? না, এটা আমি ঠিক বলবো না। তার কারণ হচ্ছে উত্তম কুমার তার আগেও হার্ট অ্যাটাক হয়েছিল। অ্যাকচুয়ালি এই যে লাস্ট হার্ট অ্যাটাকটা, সেটা হচ্ছে 4th হার্ট অ্যাটাক। ও আচ্ছা। হ্যাঁ, এর আগে আপনাকে বলি, সেটা হচ্ছে 1979 সালে একটা ফিল্ম স্টার ফেস্টিভ্যাল ক্রিকেট ম্যাচ। হ্যাঁ, যেটা এটা কি শিল্পী সংসদ করেছিল? শিল্পী সংসদ, অমিতাভ বচ্চন এসেছিলেন যে ম্যাচটা। অমিতাভ বচ্চন এসেছিলেন, এটা উত্তম কুমার অর্গানাইজ। ইডেন গার্ডেন্সে যেটা বিখ্যাত ম্যাচ। হ্যাঁ, বিখ্যাত ম্যাচ। ঠিক তার আগে, ম্যাচের আগে দিন 15 আগে উত্তম কুমারের একটা মাইল্ড অ্যাটাক হয়ে গেছিল। উত্তমদার খেলার কথা না, মানে মাঠে নামারই কথা না। যেদিনকে খেলা, সেদিনকে আমি তার মুখ্য ভূমিকায় ছিলাম এই ম্যাচে। তো যেদিনকে ওই ক্রিকেট খেলাটা ছিল, সেই দিন আমরা সকালবেলায় 8:30টার সময় উত্তমদার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে আমরা ভেতরের ঘরে ঢুকলাম, দেখছি দাদা দাড়ি কাটছেন হেঁটে। তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি মাঠে যাবেন? বললো হ্যাঁ আমি যাব, কারণ আমার কথায় এসছেন। ওই যে অমিতাভ বচ্চন, দিলীপ কুমার, সায়রা বানু, পারভিন ববি, বিন্দিয়া গোস্বামী, প্রাণ, প্রেম চোপড়া, রণধীর কাপুর, এই যে এত শিল্পী, এই সব শিল্পী, এবং শিবাজি গণেশন, বাসু ভট্টাচার্য, তিশ্রী কাসামের ডিরেক্টর, বিমল রায়ের জামাই, সব উত্তম কুমারের, শরদ পাওয়ার, তখন চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র, উনি এসেছিলেন। হ্যাঁ, ওখানে আপনার ওই গেটিস্টান হোটেল 70-80 মানে বন্যাত্রাণ ম্যাচ। হ্যাঁ, তো ওই যে ম্যাচে তার মুখ্য ভূমিকা উত্তম কুমারের আহ্বানে এসেছে। সেই সময় উনি বললেন না আমি যাব। একটা বল খেলেছিলেন, একটা ওয়ান এতে। সেই সময় একটা মাইল্ড অ্যাটাক তার আগেও হয়ে গেছিলো। এটা 3rd অ্যাটাক, এবং 4th অ্যাটাকটা শেষের অ্যাটাক। তো সেটা হয় কি, অনেক কারণে হয়, মানে ওই আপনার সিগারেট অত্যাধিক খেলে তার থেকে হয় এটা। মানে অত্যাধিক খেতেন? হ্যাঁ, সিগারেটটা তো খেতেন অনেকটাই। হার্ট অ্যাটাকের পরেও ছাড়েননি? না, ওর তো 555 একদম। আর এইভাবে এতে, আর হাতে তো সেই সোনার একটা পরতেন তো। আর সেই চেহারা, পাঞ্জাবি আর পাঞ্জাবা বা ধুতি যাই বলুন, তো এক অসাধারণ চেহারা, অসাধারণ ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনটা একটু কষ্টের ছিল, মানে কোথাও মানে টানাপোড়েন ছিল? দেখুন, সেটা তো অনেক মানুষের জীবনে হয়। বড় স্টার হয়ে গেলে সেটা হতেই পারে, হয়ই আর কি। আমি শুধু মানে ব্যক্তিগত জীবন, আমি বলছি না যে মানে আমি বলছি না তার, আমি বলবো না যে তার বিবাহিত জীবন বা এইসব বলছি না। আমি বলছি তার ব্যক্তিগত জীবনে তো আরও অনেক মানুষ থাকে। ইটস নট অনলি যে গৌরীদেবীর সঙ্গে সমস্যা হচ্ছে, উনি গিয়ে সুপ্রিয়া দেবীর সঙ্গে থাকতে শুরু করেছেন, বিবাহিত জীবন শুরু হয়েছে আর একটা। আমি সেইটুকুর মধ্যে যাচ্ছি না, ব্যাপারটাকে ওইটুকুর মধ্যে আবদ্ধ করতে রাখতে চাইছি না। আমি বলতে চাইছি যে অনেক মানুষের কাছ থেকে তো অনেক রকম, এই যে স্টার হওয়ার পর প্রচুর মানুষ ঘিরেও যেমন থাকে, তেমন একটা কোথাও একটা আমি বলবো যে একা হয়ে যাওয়া থাকে। হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন। কেননা ওনাকে অনেক সময় দেখেছি, ধরুন এই দুর্গাপুজো, সেই সময় উনি অনুভব করতেন যে ছেলেকে নিয়ে ওই যে ঠাকুর দেখতে যাওয়া, তো সেটা ওর পক্ষে সম্ভব ছিল না। তো এই একটা কষ্ট তার মধ্যে ছিল। স্টার হয়ে গেলে যখন যেখানে খুশি সেখানে বেরোতে পারতেন না। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আপনারা হয়তো শুনেও থাকতে পারেন, জানি না। শুভেন্দু চট্টোপাধ্যায় একদিন, উনি থাকতেন বসন্ত রায় রোডে, তা ওখান থেকে বেরিয়েছেন। শুভেন্দুদার একটা গাড়ি ছিল, একটা ফিয়াট ছিল। তা একদিন
দাদা ওই দিক দিয়ে স্টুডিও যেতেন। হ্যাঁ, এই গল্পটা আমি শুনেছি, আমি বলতে তা পারবো ওই না। একদিন দেখছে যে শুভেন্দু ওই পেট্রোল পাম্পে তেল ভরছে। তা দাদা তো ওইটা দেখে নিয়েছে, দাদা ফ্রন্ট সিটে বসতেন, দেখেছেন, দেখে চলে গেছেন। তারপরে একদিন দেখা হয়েছে শুভেন্দুকে, তো বলছে, কিরে শুভু, তুই ওই পেট্রোল পাম্পে কী করছিলি? বলে, আর বলো না দাদা, এই ড্রাইভারটা খুবই তেল চুরি করে। আর তখন উত্তম কুমার তাকে বলছে যে, তুই ড্রাইভারের তেল চুরি দেখলি, তোর বক্স অফিস যে চুরি হয়ে যাচ্ছে সেটা দেখলি না? তা এই যে বক্স অফিস সম্বন্ধে যে সচেতনতা, এটাও তো একটা তার দুঃখের জায়গা, তো যে তার অন্য জায়গায় যেতে পারছে না, একা বেরোতে পারছে না, বা এই যে মানুষের যে হুড়োহুড়ি বা তাকে নিয়ে টানাটানি ইয়ে। আপনারা জানেন, আমরা স্টার থিয়েটারে আমাদের শিল্পী সংসদের এই রবীন্দ্র নজরুল এই অনুষ্ঠান হতো স্টার থিয়েটারে, বা অন্য অনুষ্ঠান হতো সকালবেলায়, সেই অনুষ্ঠানে ওই স্টার থিয়েটারের সামনে দিয়ে যে ট্রাম লাইন, সেই ট্রাম লাইন বন্ধ হয়ে যেত, কয়েক হাজার লোক, কারণ এটা তো অ্যানাউন্সড প্রোগ্রাম, তো আমরা কাগজে বিজ্ঞাপন দিয়ে অনুষ্ঠানটা করতাম। সেইখানে তাকে কত যন্ত্রণা, কতবার তাকে এখানে, আপনি জানেন তো, এখানে আপনার কাঁচের বোতল ছুঁড়ে মেরেছিল, এবং সেখানে এখানে উত্তম কুমারের ইয়েতে কাটা ছিল। কেন এইসব সহ্য করতে হয়েছে? কেননা দর্শকের ইয়েতে। তারপরে মানে ওই স্টার থিয়েটার দিয়ে বেরোবার সময় মহিলারা ওখানে ওই হাত ঢুকিয়ে দিয়েছে, হাত তুলে দিয়েছে, হাত আটকে গেছে। তাকে একবার তার একটা স্পর্শ পাওয়ার জন্য তার যে ব্যাকুলতা মহিলাদের, কেউ তো ওই সামনে শুয়ে পড়েছে যে না, ওনাকে একবার না দেখালে যাব না, তখন তো কালো রঙের কাজ তুলে দিয়েছে, হবে না। তো এই যে জনপ্রিয়তার যে একটা মূল্য, এই যে, তো সেইটা ওনাকে অনেক সময় তার একটা দুঃখের কারণ, এবং তার একটা কী বলবো, মানুষের মাঝে যেটা আপনার ওই সত্যজিৎ রায়ের নায়ককে যেটা উনি দেখিয়েছেন, এবং ইন ট্রু সেন্সই যে সত্যজিৎ রায়ও এই যে নায়ক যে ছবিটা করলেন, তার আগে যে গল্পটা, সেটা তো ওকে দেখেই গল্পটা লেখা। এবং সেক্ষেত্রে সত্যজিৎ রায় নিজেই বলছেন যে, আমি পরে অনেকবার ছবিটা দেখেছি, দেখছি যে আমার অনেক ভুল ত্রুটি আছে, কিন্তু উত্তমের অভিনয়ের ইয়েতে কোনো ভুল ত্রুটি খুঁজে পেলাম না, বরং আরও অ্যাডভান্স। উনি যা এক্সপেক্ট করেননি ওনাকে, সেই এক্সপেকটেশনের বাইরে থেকে উনি স্পন্টেনিয়াস ইয়েতে অভিনয় করেছেন। এবং আর একটা ব্যাপারও ছিল, সেটা হচ্ছে তার জনপ্রিয়তাটা সত্যজিৎ রায় আরও মানে অনুমান করতে পারেননি। সত্যজিৎ রায়ের ওই যে হাওড়া স্টেশনে একটা শট ছিল, এটা উত্তম কুমারকে নিয়ে। তা উত্তম কুমার সুপ্রিয়া দেবীকে বলেছিল যে, এই উত্তমকে বলো যে ওই তারিখে ওই শটটা নেব, তা ও যেন চলে আসে। তখন সুপ্রিয়া দেবী বলেছিল যে, আপনি ওইখানে ইয়ে করছেন, তাই সেই তো বিশাল ভিড় হবে, ইয়ে হবে। ও কিছু হবে না, তবে না, ও ঠিক আছে। তারপরে যখন সবাই জানাজানি হয়ে গেছে যে উত্তম কুমার আসছে, তখন সেখানে বিশাল ভিড় এবং মারপিট, ক্যামেরা ভেঙে দিয়েছে। উত্তম কুমার অন দ্য ওয়ে যখন আসছেন, তখন খবর পেলেন যে ওই অবস্থা, উত্তম কুমার ওখান থেকে ব্যাক আউট করে চলে গেছে, সেই শুটিংই হলো না। তো এই জনপ্রিয়তাটা, সেটা উনি অনুমান করতে পারেননি যে উত্তম কুমার এলে কি অবস্থা হতে পারে। আপনি বলুন না, আমি তো উত্তম কুমারের যে স্ট্যাচু, এই যে টালিগঞ্জে যেটা দেখছেন, এই স্ট্যাচুটা তো আমি একটা আলাদা একটা সংস্থা তৈরি করে ওই স্ট্যাচুটা বানিয়েছিলাম। তো যেদিনকে উদ্বোধন, সেদিনকে 13 পার্টির বাংলা বন্ধ ছিল। আচ্ছা, 13 পার্টি এসে সেই নকশা আলো মুক্ত 13 পার্টি বাম। তা সেই সময় ওই দিন ঝিরঝির বৃষ্টি পড়ছে, 20,000 লোক ওইখানে, ওই 4টের সময় উদ্বোধন, সেই 4টের সময় 20,000 লোক এসে চলে এলো। বাংলা বন্ধ, রাস্তায় গাড়ি ঘোড়া নেই, 20,000 লোক চলে এলো, শুধু তার মূর্তি উন্মোচন হবে সেই
দেখতে, কি ভাবা যায়? একই তারপরে ধরুন বহরমপুরে গেছি, বহরমপুরে ওখানে উত্তম কুমারকে নিয়ে যাওয়া হয়েছে, আমরাও ছিলাম। আমি গিয়ে ওখানে নাটক অভিনয় করেছি, বিন্দুর ছেলে, আমি বাসবী নন্দী নিউভূমি। তো ওখানে আমাদের 3 দিন, তা উত্তম দা গেছেন। এইবার ওখানে সার্কিট হাউসে উত্তম কুমারকে রেখেছে। ওখানে লোক এমনি বহরমপুরের আপনার সে অর্থে বলতে নেই, অসভ্য লোকজন এক সময় ছিল। তারা বলছে না, উত্তম কুমারকে দেখাতেই হবে। 20,000 লোক ওই সার্কিট হাউসে, আপনি গেছেন বহরমপুরে হয়তো, সেই সামনে স্কোয়ার ফিল্ড আছে, সেইখানে 20,000 লোক তারা জমায়েত হয়ে গেছে। উত্তম কুমারকে বেরিয়ে এসে সেখানে তাকে দেখাতে হলো। তো এই যে জনপ্রিয়তাটা, এই আপনি কি তার বক্সিজম সেটা বজায় ছিল বলে, তাই এই সৌমিত্রতা তো নয় যে স্টুডিওতে শুটিং হয়ে গেল, তারপরেই এই চপ মুড়ি তেলে ভাজা খাচ্ছে, আবার এই লাঞ্চের সময় দাঁড়িয়ে দাঁড়িয়েই হয়তো চাউমিন আর খাচ্ছে। উত্তম কুমার তো তা নয়। উত্তম কুমারের বাড়িতে সুপ্রিয়া দেবী খাবার আনতেন ঝুড়ি করে, তাতে অনেক রকম পদ থাকতো, তার সঙ্গে প্রপার টাওয়েল থাকতো, বসতেন, টেবিল থাকতো, সেইভাবে পরিপাটি করে সেইভাবে। হ্যাঁ, তো এই হচ্ছে বক্স, এই হচ্ছে উত্তম কুমার, এই হচ্ছে নায়ক সত্যজিৎ রায়। আক্ষরিকভাবেই নায়ক ছিলেন একদম, মানে আপনাকে আমি বলবো কি, সারা, আমি জানি না, আমি বিদেশি ছবি অত দেখিনি বা তাদের জনপ্রিয়তাটা কতটা কি ছিল জানিনি, কিন্তু ভারতবর্ষে ওই সম্মান বা ওই পজিশন ভারতবর্ষে আর কোনো অভিনেতা পেয়েছেন বলে আমার ধারণা। এবার আজও ধরুন প্রায় 46-47 বছর মৃত্যুর, তারপরেও মানুষ সমান জনপ্রিয়তাটা। এখনও আপনি উত্তম কুমার সম্বন্ধে 4 লাইন কাগজে লিখে দিন, কি কোথাও বক্তব্য রাখুন, একই জনপ্রিয়তা। এই তো কালকেই আমি গিয়েছিলাম ওই নন্দনে, সত্যজিৎ রায়ের একটা কুইজ কম্পিটিশন এক ভদ্রলোক করে, তো আমাকে ইনভাইট করেছিল, গেলাম। তো ওখানে দেখলাম যে কুইজ কম্পিটিশনের যে ওদের যে আলোচ্য বিষয়, তার থেকে উত্তম কুমার সম্বন্ধে একজন আনন্দবাজারের সাংবাদিক ছিলেন, তিনি উত্তম কুমার সম্বন্ধে যে 15 মিনিট বললেন, সেটাই বেশি মানে মানুষের কাছে অ্যাকসেপ্টেড হলো। এবং এই সত্যজিৎ রায়ের প্রসঙ্গেই এবং নায়ক প্রসঙ্গেই আলোচনাটা করলেন। একটা জিনিস বলুন, এটা মানে বাঙালির চিরকালীন প্রশ্ন, সুচিত্রা সেন এবং উত্তম কুমারের সম্পর্কটা ফিল্মের বাইরে কিরম ছিল? সুচিত্রা সেন উত্তম কুমারের এমনি খুব বন্ধু ছিলেন। তবে কেউই কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয় না। আর উত্তম কুমার ভালো মানুষ, বড় মনের মানুষ, এর বিগ হার্ট। না, আমি বলছি মানে এই যে দুজনের এই যে রোমান্টিক যে কেমিস্ট্রিটা আমরা দেখতাম, যে একটা রোমান্টিজমের একটা কেমিস্ট্রি আমরা তো দেখতাম, সিনেমাতেই শেষ, সেটা সিনেমাতেই শুরু, সিনেমাতেই শেষ। আচ্ছা, তার বাইরে কোনোদিন তার বাইরে? হ্যাঁ, আমিও শুনেছি খুব রেসপেক্টের জায়গা ছিল দুজনের প্রতি। এবং বোধহয় মিসেস সেন বলেই ডাকতেন উনি, না কাকে? সুচিত্রা সেনকে? না, রমা বলেই ডাকতেন, রমা বলে ডাকতেন। আচ্ছা, রমা আর উত্তম করে উতু বলে রাখতো, সেটাই, রাইট, হ্যাঁ, উতু বলে রাখতেন। হ্যাঁ, খুব বন্ধুত্ব ছিল না দুজনে। হ্যাঁ, ওই কিন্তু মানে এই কেমিস্ট্রিটা যেটা ছিল, সেটা ধরুন মানে একই সঙ্গে ওই সময় সুপ্রিয়া দেবীও খুব জনপ্রিয় একজন নায়িকা, উত্তম কুমারের সেই সময়ের পরবর্তীকালে দেখুন, সুচিত্রা সেন তো উত্তম কুমারের আগে লাইনে এসেছে, এবং তার রেট যখন 1 লাখ টাকা ছিল, উত্তম কুমারের রেট ছিল 5,000 টাকা। এই 5,000 টাকা থেকে 1 লাখ টাকায় সুচিত্রা সেনই উত্তম কুমারকে 1 লাখ টাকা নিতে সাহায্য করেছিলেন এবং ওর রেট বাড়াতে সাহায্য করেছিলেন। এই যে 74.5 বা ছবি বা বসু পরিবার, এই ছবিটা যখন হয়ে গেল, তখন
ওই যে প্রডিউসার, তারা ইন্দ্রাণী ছবি করবে, সেই ইন্দ্রাণী ছবিতে মিসেস সেনের কাছে গেছে, গিয়ে মিসেস সেন তখন চেয়েছেন 1,00,000 টাকা। তো তখনকার দিনে 1,00,000 টাকা সুচিত্রা সেন চাইছে, প্রডিউসার খুব অবাক হয়ে গেছে। ও নিত 50,000, ও বলছে 1,00,000। আর সুচিত্রা সেন ফোন করে উত্তম কুমারকে বলে দিয়েছে যে উতু, আমি কিন্তু 1,00,000 টাকা চেয়েছি, তুমি 1,00,000 টাকা চাইবে। এবার প্রডিউসার যখন গিয়েছে উত্তম কুমারের কাছে, উত্তম কুমারও 1,00,000 টাকা চেয়েছে। তখন প্রডিউসার বলছে, তোমাকে কি রমাকে কিছু বলে দিয়েছে? বলছে না না, আমরা তো 1,00,000 টাকা নেবো। তো বাধ্য হয়ে ওই টাকা দিতে হয়েছিল। দিয়ে ওই ছবি ইন্দ্রাণী ছবি দুজনে অভিনয় করেছিল, এবং সেই ছবি থেকে অবশ্য প্রডিউসার কয়েক লক্ষ টাকা পেয়েছিল সেই যুগে। তো এইটাতে কিন্তু উত্তম কুমারকে তার গ্রেডেশন করতে গিয়ে সাহায্য করেছিল। এইবারে পরবর্তীকালে আপনি দেখবেন তখনকার দিন যে পোস্টার, পোস্টারে আগে সুচিত্রা সেন, পরে উত্তম কুমার, এবং তারপরে যে পোস্টার আবার চেঞ্জ হয়ে উত্তম সুচিত্রা, এটা বড় বেদনাদায়ক একটা শিল্পীর কাছে। সেটা খুব দুঃখের এবং কষ্টের। সেই কষ্টটাও সুচিত্রা সেন হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত বহন করে যেতে হয়েছে তাকে। যে উত্তম সুচিত্রা বা সুচিত্রা উত্তমের যুগ থেকে উত্তম সুচিত্রাই, সেই একটা ভেতরে ভেতরে একটা জেলাসি একটা ছিলই, একদম জেলাসিটা একদম সাংঘাতিক ছিল। যে মানে রোমান্টিসিজমটা আমরা দেখতাম না, সেটা ওটা অভিনয়ের ক্ষেত্রে হতে হবে, কিন্তু ভেতরে ভেতরে দুজনের মধ্যে যে কম্পিটিশান, কে কাকে টেক্কা দেবে, এই জায়গাটা, এটা ভালো হেলদি অ্যাটমসফিয়ার, যেটা এখন নেই, সেটা তখন ছিল। এবং ওইভাবেই সুচিত্রা সেনের সঙ্গে তার সম্পর্ক শেষ দিন পর্যন্ত ছিল আর কি। বা অধিকাংশ দিন তো সুচিত্রা সেন চলেও আসতেন। এই সুপ্রিয়া দেবীর মানে খাবার রান্না ভীষণ পছন্দ করতেন। আর সুচিত্রা সেন তো একটু কৃপণ লোক ছিলেন। আচ্ছা, বাড়িতে কাউকে একটু ডাকতেন না। আচ্ছা, ওর বাড়িতে তো কোনো গেস্ট কোনো দিন, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, আমি শুনেছি মানে আমার আমি শক্তি সামন্ত আর দেবেশ ঘোষ, যার ফ্ল্যাটে উত্তম কুমারের হলো, হার্ট অ্যাটাকটা হলো, দেবেশ ঘোষ, আর তার সঙ্গে সলিল সেন ফিল্ম ডিরেক্টর, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আমরা সব গেছি উত্তম কুমার মারা যাওয়ার পরে ওই 12 নম্বর লাউটন স্ট্রিটের ফ্ল্যাটে, দেবেশদার ফ্ল্যাটে। তো শক্তি সামন্ত এসছেন বোম্বে থেকে, তা আমাদের সঙ্গে সন্ধ্যেবেলার দিকে অ্যাপয়েন্টমেন্ট আমরা গেছি। ওখানে কানন দেবীর হাজব্যান্ড ছিলেন, কানন দেবীর হাজব্যান্ড, উনি গভর্নরের এডিসি ছিলেন। আচ্ছা, তা উনি খুব সুন্দর শার্প ফিচার্স। সুচিত্রা সেনের এক সুনীল রায়চৌধুরী বলে ভদ্রলোক ছিলেন, আমাদের ট্রেজারার ছিলেন পরবর্তীকালে। উনি সুচিত্রা সেনের খুব বন্ধু ছিলেন। ওর বেডরুমে উনি গিয়ে শুয়ে থাকতেন, এমনি খুব ভালো রিলেশন, তুই তোকারি সম্পর্ক। তো তাকে বলছে যে এই মা কালী কেমন আছে? বলে কেন? বলে আপনার সঙ্গে হয়তো অ্যাপয়েন্টমেন্ট করলো, আপনি গেলেন, দরজায় দারোয়ান এসে বলে দিল যে দেখা হবে না। তারপরে আর কেউ যাবে? আমি সৌমিত্রদাকে জিজ্ঞেস করেছিলাম যে সৌমিত্রদা, আপনি মিসেস সেনের বাড়িতে কখনো ঢুকেছেন? বলে আমি কোনো দিন ঢুকিনি, খালি প্রণয় পাশা ছবির শুটিংয়ের সময় ওকে একদিন নামিয়ে দিয়েছিলাম আমি গেটে, আচ্ছা। এই পর্যন্ত। এই তো উত্তম কুমারের তো প্রচুর সেই সময় মানে এত নায়িকা, ওই রকম একজন পার্সোনালিটি, ওরকম একজন এত ক্রেজ, প্রচুর। তো মানে মানে এই যে এই সময়টা, যে পরবর্তীকালে শোনা যায় যে তার বন্ধুর সংখ্যাও অনেক আর কি সেই সময়। তো সেই সময় মানে সুপ্রিয়া দেবীর ওই ইনসিকিউরিটিটা ছিল? না না, সুপ্রিয়া দেবীর কোনো ইনসিকিউরিটি ছিল না। সুপ্রিয়া দেবী একবার জিজ্ঞেস করেছিল উত্তম কুমারকে যে আচ্ছা, তোমার কাছে এত মেয়েরা কেন ওই তোমার কাছে আসে বা হুমড়ি খেয়ে পড়ে মেয়েরা? তা উত্তম কুমার নির্বিকারভাবে বলেছিলেন যে শোনো, ওই গ্রামের যে গোশালা আছে,
সেখানে গরু থাকে, তা গরুর পিঠে এক ধরনের পোকা এসে বসে, গরু জানতে পারে না, তো এরা হচ্ছে আমার গরুর পোকা। কে কখন আসছে, কে কখন যাচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে কি করছে না করছে, তোমার এত কিন্তু এই যে খাবার- এই যে কিছু কিছু রিউমার থাকে না যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনারা সম্পর্ক তৈরি হ্যাঁ, হয়েছিল, ছিল সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছেন অনেকবার। হ্যাঁ, তো আমি যেটা শুনেছি আপনাকে বলছি, তরুণ কুমার আমাকে বলেছেন, কারণ তরুণ কুমারের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক ছিল। আমি ওকে সেক্রেটারি করেছিলাম শিল্পী সংসদে। তা আমাকে বলেছিল যে একবার সাবিত্রীর বাড়িতে 1 মাস উত্তম কুমার ছিলেন, পরে তরুণ কুমার এবং তার বাবা গিয়ে নিয়ে আসে উত্তম কুমারকে ওখান থেকে, আচ্ছা, বের করে নিয়ে আসে। এবং এটা আমাকে তরুণ কুমার নিজে বলে গেছেন, এবং সুপ্রিয়া দেবীও সেটা রিকগনাইজ করেছেন। আচ্ছা। আমাকে বেনু দিয়ে অনেক ঘটনা, মানে আমার সঙ্গে সুপ্রিয়া দেবীরও খুবই সম্পর্ক ছিল, এবং দীর্ঘ প্রায় কত বছর, 40 বছরের ওপর তার সঙ্গে আমার, মানে জীবনের লাস্ট দিন পর্যন্ত আমার সঙ্গে সম্পর্ক ছিল। আমাকে অনেক ঘটনা বলে গেছেন, হয়তো মিসেস সেন সম্বন্ধেও বলে গেছেন, কিন্তু যেটা এখন হয়তো আমার পক্ষে বলা উচিত নয়। তো উত্তম কুমারের অনুভূতি মহিলাদের সঙ্গে ওই রকমই ছিল আর কি। এবারে কারণ সুচিত্রা সেন সম্পর্কে ওনার ইয়ে কী ছিল, মানে মানে সুপ্রিয়া দেবীর কীভাবে অ্যাকসেপ্ট করতেন? লালা সুচিত্রা সেন সুপ্রিয়া দেবীকে পছন্দ করতো। সুপ্রিয়া দেবী পছন্দ করতেন না? না, তা নয়, আর সুপ্রিয়া দেবী, হ্যাঁ, সুপ্রিয়া দেবীর বড় ফ্যান, সুচিত্রা সেনের বড় ফ্যান ছিলেন সুপ্রিয়া দেবী। ও আচ্ছা, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয়া দেবী বলতে, না, মানে এইটাই, মানে এই যে উত্তম সুপ্রিয়া এবং উত্তম সুচিত্রা, হ্যাঁ, এই যে এইটার মানে একজন নায়িকা আর একজন না, নায়িকার প্রতি তো একটা সুপ্রিয়া প্রফেশনাল দেবী- জেলেসিও থাকে অনেক সময়। সুপ্রিয়া দেবীর জেলাসি বলতে এই জিনিসটা ছিল না। আচ্ছা আর সুপ্রিয়া দেবী পরনিন্দা পরচর্চাটা করতেন না। আচ্ছা। না, এই মহিলাটা সেদিক থেকে ভেরি ভেরি নাইস। এবং ধরুন প্রচুর মহিলা যারা, মাধবীদি টাধবীদি এখনও বেনুদির বিরাট প্রশংসা করে, সুপ্রিয়া দেবীর প্রশংসা করে। এবং সুপ্রিয়া দেবী সে অর্থে উত্তম কুমারের সঙ্গে থাকার ফলেই হয়তো ব্রডনেস, মাইন্ডের যে ব্রডনেসটা তার মধ্যে ছিল, এবং উত্তম কুমারকে যেভাবে আগলে রেখেছিলেন সেটাও হয়তো উত্তম কুমার এই 54 বছর বয়সে এতগুলো ছবি, তো 226টা ছবি করেছেন, তার মধ্যে 210টা রিলিজড ছবি, এত ছবি করে যেতে পারতেন বলে মনে হয় না। তার স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে, খাওয়া দাওয়া, এভরিথিং, এত মানে উনি পুঙ্খানুপুঙ্খভাবে উনি দেখতেন বা ই করতেন, সেটা একটা বড় ব্যাপার। তার বাইরেও ধরুন যখন এই ছবিটা মার খেলো, যেটা ওই বম্বের যে হিন্দি ছবিটা ছোটি শিমুলকার, তারপরে যে দেনাটা হয়ে গেছিল, তখন সুপ্রিয়া দেবী উত্তম কুমারের সঙ্গে যুগ্মভাবে ছবিতে অভিনয় করে প্রচুর দেনা ওখান থেকে মিট আপ করেছিল। সেটা সুপ্রিয়া দেবীর প্রচুর অবদান আছে এটাতে। যে টাকাটা, বিরাট টাকা ধার হয়ে গেছিল, সেই ধারের টাকা, এই তো আপনার অসিত চৌধুরী, তার কাছে কত টাকা ধার ছিল। ওর তো আপনার সপ্তপদী এবং হারানো সুর, সেই ছবির তো উত্তম কুমারের শেয়ার ছিল ওর মধ্যে, তো অল্প পয়সায় লিখিয়ে নিয়েছিল সব, স্টুডিও শেয়ার অল্প। উত্তম কুমারকে ঠকিয়েছে বহু লোক, উত্তম কুমারের তাতে কিছু যায় আসেনি। ও বিরাট বড় হৃদয়ের মানুষ ছিলেন, ওর তুলনা হয় না মানুষ। সাধারণত আপনার সঙ্গে তো মানে একটা পডকাস্টে বোধহয় আপনার সঙ্গে আলোচনা শেষ হবে না, তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের শেষ করতে হবে। আমার শেষ দুটো প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে, একটা হচ্ছে আপনাকে এখনও প্রচুর শিল্পীদের বোধহয় খোঁজখবর নিয়ে যেতে হয়, এখনও আপনি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখেন, আমি দেখেছি মাধবীদির সঙ্গে দেখেছি আপনাকে, এবং আপনি মানে এই কাজটা আপনাকে করে যেতে হয়। হ্যাঁ, এই কাজটা করে যায়, তার কারণ হচ্ছে কি, যে পুরোনো দিনের যারা শিল্পী, সেসব শিল্পী তো হারিয়ে গেছে। আর এই যে ধরুন মাধবীদি, কত বড় ব্যক্তিত্ব, সত্যজিৎ রায়ের 3টে ছবির নায়িকা সে। এর বাইরেও মাধবীদির ওপরেও একটা বিরাট একটা, মানে কি বলবো, ওর সম্বন্ধেই যদি একদিন
আপনি আলোচনা করেন যে মাধবীদি সম্বন্ধে আপনার অভিমত বা কি, তাতেও একটা বিরাট ইতিহাসের মতো। Absolutely. না, আপনার বললাম না আপনার সঙ্গে একদিনে হ্যাঁ। আলোচনা হবে না, না। একটা দিন আপনার সঙ্গে বসতে শুধু হবে। মাধবীদিকে নিয়েই একদিন আপনি যদি বলেন, আমি একদিন শুধু ওকে নিয়েই বলতে পারি। বা এত বড় ব্যক্তিত্ব, বড় হৃদয়ের, বর্তমান বাংলা চলচ্চিত্রে যত অভিনেতা অভিনেত্রী আছে, মাধবীদির মতো বড় অন্তর, বড় হার্ট ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এত কাজ উত্তম কুমারের পরে আর যদি কেউ করে থাকে সেটা হচ্ছে মাধবী মুখার্জি। এত বড় কথা আমি আপনাকে আজকে বলছি। সো কাইন্ড হার্টেড লেডি। আপনার এখনকার প্রেসিডেন্টকে সে কতখানি সময় দিতে পারে, বা Actually- সেও কিন্তু মানে খুব বড় মনের মেয়ে, আমি জানি। মানে ঠিকই বলেছেন, ও অবশ্যই বড় মনের মেয়ে, ঋতুপর্ণা সেনগুপ্তর। এক্স্যাক্টলি। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ঋতুপর্ণার প্রচুর দায়িত্ব, প্রচুর তাকে, প্রচুর মানুষকে তাকে তার সংসার বাঁচিয়ে রাখার রসদ জোগাড় করতে হয়। তার ফলে তাকে বিভিন্নভাবে ব্যস্ত থাকতে হয়। সেক্ষেত্রে হয়তো তার পক্ষে শিল্পী সংসদের প্রতি সমান দৃষ্টি দেওয়া বা সম্ভব হয় না, সেটাও আমি ছাড় দিই। তার কারণ হচ্ছে ও অনেকগুলো পরিবারের মুখে অন্ন জুগিয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষকে হেল্প করে, তার সম্বন্ধে কোয়ারি না করেই করে। তো এটা একটা মহত্বের পরিচয় ঋতুপর্ণার, যেটা উত্তম কুমারের ছিল। তো সেক্ষেত্রেও আমি বলবো যে অবশ্যই ভালো ঋতুপর্ণার যে ভূমিকা, শিল্পী সংসদের সভানেত্রী হিসাবে আমরা ভালো একজন অভিনেত্রীকে পেয়েছি এবং ভালো মনের মানুষকে পেয়েছি, এটা আমি অকপটে বলতে পারি। থ্যাংক ইউ সাধনা, থ্যাংক ইউ সো মাচ। আপনি মানে অনেক, আমি বললাম যেটা, যে আপনার সঙ্গে কথা বলে একদিনে শেষ হবে না, আমাদের আরেকদিন বসতে হবে খুব তাড়াতাড়ি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ।